ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা আমাদের ভিডিওতে মূলত ব্যাংকিং মানে যেটা আমাদের গাড়ি যখন সার্কুলার ট্র্যাকে ঘোরে তখন যে রাস্তাটা একটু হেলিয়ে দেওয়া হয় সেই ব্যাংকিংয়ের কনসেপ্টটা তোমরা তো কেউ কেউ পড়েছো বা কেউ কেউ এখনো পড়বে আজকের ভিডিও থেকে। তো সেইটা নিয়ে আমরা শুরু করব এবং মেনলি আমাদের আজকের টপিকটাই এটা যে রাস্তায় যখন কোনো টার্নে গাড়ি কোনো ঘোরে তখন কি করে সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড হয় বা কি করে সেই রিলেটেড ক্যালকুলেশনসগুলো করতে হয় সেই জিনিসটা আমাদের আজকের ভিডিও টপিক হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। স্টুডেন্ট, সবার প্রথমে আমরা আজকে আমাদের মেন টপিকে ঢোকার আগে একটু অঙ্কটা দেখে নেব। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আগের দিনে আমরা যে পার্টটা পড়েছি সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স সেইটা রিলেটেড। তো তার রিলেটেড একটা খুব বিখ্যাত অঙ্ক, মানে এরকম সেমি সার্কুলার ভেসেলের মধ্যে একটা পার্টিকেল আছে। তো সেই পার্টিকেলের উপর আমাকে বলে দিয়েছে এই সেমি সার্কুলার ভেসেলটার রেডিয়াস আর বলে দিয়েছে এই পার্টিকেলের সাথে সেমি সার্কুলার ভেসেলের যে ওয়াল আছে তার যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা বলে দিয়েছে 0.2। ঠিক আছে, এবং আমাকে প্রুফ করতে বলেছে যে পার্টিকেলটা জাস্ট নিচে স্লাইড করে যাবে যদি ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়ালস টু 0.943 জি হয়। এটা প্রুফ করতে বলেছে। মেনলি এই প্রুফের থেকেও বড় কথা এই সেমি সার্কুলার ভেসেল একটা টাইপ অফ সাম। ঠিক আছে, এখানে তোমরা দেখবে যে তোমরা তোমাদের বইগুলোতে বা প্রশ্নগুলোতে মানে ইংলিশে এটাকে সেমি সার্কুলার ভেসেল বলে, বাংলায়ও বলে দিই অর্ধগোলাকৃতি পাত্র। ঠিক আছে, তো এইগুলোর একটা পার্টিকুলার সাম হয় যেখানে তোমাদের এই পার্টিকেলটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয় এবং সেই অনুযায়ী যেটা যা প্রুফ করতে বলে সেটা বের করতে হয়। প্রুফটা কিন্তু কঠিন হয় না, ব্যাপারটা হলো ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো করে বুঝে রাখতে হবে। তো সেটা আমরা একটু দেখব। যেহেতু এটা আগের দিনের পার্ট এবং ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো আমি তাই জন্য ওটাতে আর দিইনি, তাই জন্য এই ভিডিও একদম শুরুতেই আমি এটা দিলাম। ঠিক আছে, তো দেখো তুমি যদি আর এখানে এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এই যে ভেসেলটা আছে এই ভেসেলের সেন্টারের সাথে আমি যদি এর থেকে যে মানে এই পার্টিকেলটার সেন্টারটাকে জয়েন করছে যে লাইনটা সেটা ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাও প্রশ্নে আমাকে বলে দিয়েছে এবং আমাকে এটা প্রুফ করতে বলেছে। তো আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে, খুব ভালো করে ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝবে। হ্যাঁ, ধরো এই পার্টিকেলটা আছে, তো পার্টিকেলটা যেহেতু এই অবস্থায় আছে আমি আর একবার এখানে আঁকি। ওটা প্রশ্ন নয়, প্রশ্নটায় কিছু করতে চাইছি না। ঠিক আছে, এই হলো আমার অ্যাক্সিস যার রেসপেক্টে ঘুরছে, এই হলো পার্টিকেলটা। তাহলে আজকে তোমরাই বলো ওর যে ওর উপর কি কি ফোর্স কাজ করছে। ওর এমজি নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, আর কি ওর দেওয়ালটা এরকম ভাবে আছে, তাহলে এদিকে একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করবে। আচ্ছা, নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে? টুয়ার্ড সেন্টার। এটাতে কেউ কেউ প্রশ্ন করবে স্যার কেন কেন কেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। দেখো একটা জিনিস মনে রাখবে, নর্মাল রিঅ্যাকশন মানে কি সবসময় যে সারফেসের উপর তুমি আছো তার সাথে পারপেন্ডিকুলার। তুমি সারফেস বেঁকিয়ে দাও তাহলে নর্মাল রিঅ্যাকশনটাও পারপেন্ডিকুলার হয়ে বেঁকে যাবে। তুমি যখন একটা এরকম সার্কুলার জিনিসের মধ্যে থাকবে, সার্কুলার জিনিসের মধ্যে সবসময় মনে রাখবে যে কোনো পয়েন্ট থেকে তুমি যে কোনো পয়েন্টটা পারপেন্ডিকুলার অ্যাক্সেলারেশনের সেন্টারের দিকে যাবে, কারণ এই পয়েন্টে ট্যানজেন্টটা কিন্তু 90 ডিগ্রি হয়। সেন্টারের দিকে যায় সার্কুলার জিনিসের মধ্যে যে কোনো সার্কুলার জিনিসের মধ্যে সেন্টারের দিকে যায় যে লাইনটা সেটাই কিন্তু ওই সারফেসে 90 ডিগ্রি হয়। তার মানে এখানেও আমি যদি নর্মাল রিঅ্যাকশনটা বুঝতে চাই তাহলে সেটা 90 ডিগ্রি তখনই হবে যখন ওটা সেন্টারের দিকে যাবে। তাই তো আমাকে বলে দিয়েছে, দেখো এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতেই পারছো এটা হলো আমাদের এন। আর কি কাজ করছে? আরও নিচে পড়ছে না। আমি কি লিখেছি, আমাকে কি প্রুফ করতে বলেছে? দ্য পার্টিকেল উইল জাস্ট টেন্ডস টু স্লাইড, মানে কি জাস্ট হয়তো ফ্রিকশন ওকে আর ব্যালেন্স করতে পারবে না যদি এটা হয়। তার মানে একদম লিমিটিংয়ে পৌঁছে গেছে আর কি। ভালো করে প্রশ্নটা বোঝো, বলছে জাস্ট টেন্ডস টু, মানে নিচে পড়ে যাবে। নিচে যখন পড়ে যাবে, যখন ফ্রিকশনটা ওকে আর ব্যালেন্স করতে পারবে না, ওর তো একটা এদিকে ফ্রিকশন লাগছে না, এরকম হয়, তার মানে ফ্রিকশনটা নিশ্চয়ই এইভাবে কাজ করছে। দেখো বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার বুঝলাম না। ও যখন দেয়ালের গায়ে এরকম ভাবে আছে তার মানে নিশ্চয়ই ফ্রিকশনটা একদম সারফেস বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে, ট্যানজেন্ট বরাবর কাজ করছে, তাই না? সার্কুলার জিনিস তো ফ্রিকশনটা এরকম ট্যানজেন্ট বরাবর কাজ করছে। যদি ফ্রিকশনটা না কাজ তাহলে তো গড়িয়ে যেত। ওটাই বলেছে যে কখন যে ফ্রিকশনটা মানে জাস্ট ওটা এবার গড়িয়ে যাবে। তার মানে কি বলছে, জাস্ট ফ্রিকশনটাকে এবার ব্যালেন্স করে আছে, মানে ফ্রিকশনটা একদম লিমিটিং হয়ে গেছে, মানে আর একটু এদিক থেকে ওদিক কিছু হলেই ও নিচে পড়ে যাবে। তার মানে আমাকে এখানে লিমিটিং ফ্রিকশন ধরেই কাজ করতে হবে। বোঝা গেল? দ্য পার্টিকেল উইল জাস্ট টেন্ড টু স্লাইড ইফ ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়ালস টু 0.943 জি। এবার ভালো করে দেখো, আমরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করবো, অঙ্কটা একটুখানি কঠিন, তো তোমরা একটু মন দিয়ে দেখলে ব্যাপারটা সুবিধা হবে। তাহলে আমাদের এই পার্টিকেলের উপরে 3টে ফোর্স কাজ করছে। এবার সবসময় যেটা বলেছি ফোর্সকে কম্পোনেন্টে ভেঙে নেবে। এই আমাদের ওয়াই কম্পোনেন্ট,
আর এক্স কম্পোনেন্ট, এতে ভাঙলে সব থেকে সুবিধা। দেখো এমজি অলরেডি ওয়াই বরাবর কাজ করছে, তো আমি একটা কাজ করি এই বরাবর একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি। এটা 45 হলে এটা কত হবে স্যার? 45 হবে, খুব ভালো কথা। তাহলে এটা কত হবে? এন কস 45, তাই না? হ্যাঁ, ভালো কথা। এইদিকে কত হবে? এন সাইন 45। ঠিক আছে। আর এই যে এইদিকে ফ্রিকশনটা কাজ করছে, এই ফ্রিকশনটাকেও তোমরা খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা বলার আগে একটা জিনিস বলে দিই। আজকে একটা জিনিস ভাবো তো, যে এই পার্টিকেলটা এখানে আছে কেন? তুমি দেখো বলেছে এটাকে তুমি ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে ঘোরাচ্ছ বাটিটাকে, তুমি দেখো না এটা বাটির মধ্যে কোনো ছোট অবজেক্ট না, বা এটাকে এরকম ঘোরাও, দেখবে ওটা ওখানেই আছে। যেই থামিয়ে যাবে ঘোরানো, দেবে স্লাইড হয়ে একদম বটমে চলে আসবে, মানে একদম স্লাইড হয়ে নিচে চলে আসবে। তার মানে ও যে ঘুরছে, ওর ঘোরার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স লাগছে, এটাই এই সমস্ত ফোর্স থেকে প্রোভাইড করা হচ্ছে। তারপরে ফ্রিকশনের একটা পার্ট কিন্তু মানে আলটিমেটলি ও আজকে এখানে কেন আছে? কারণ যখন বাটিটা এরকম এরকম ঘুরছে, তখন ও এই জায়গাটার মধ্যে ঘুরছে, ও এই জায়গাটার মধ্যে ঘুরছে, তাই না? বাটিটা যখন ঘুরছে তখন ও ঘুরছে, তো তার মানে ও যখন ঘুরছে তার মানে নিশ্চয়ই ওর উপর একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে, যেটা আমরা আগের দিন এত কিছু জায়গায় দেখলাম, এত মানে ভিডিওর মধ্যে সব জায়গায় দেখলাম। ঘুরছে মানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে। তো যখন ও ঘুরছে, ওর সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করছে, ওই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে কিন্তু এদের মধ্যেই কাউকে প্রোভাইড করতে হবে, তাই না? সেন্ট্রিপিটাল ফোর্স যদি কেউ প্রোভাইড না করে, তাহলে কি ঘুরতে পারবে? অবভিয়াসলি পারবে না। তাই জন্য আমরা এখানে দেখছি যে ধরো এফটা এইদিকে, আমি ধরেছি এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বার করতে হবে, কারণ আমাকে এক্স ওয়াই বরাবর কম্পোনেন্ট দেখতে হবে। এবার এইটা এফ, এটা 45, এটাও 45 হবে। কি করে স্যার? দেখো ভালো করে, নর্মাল রিয়াকশন দেখো এরকম গেছে, এই যে নর্মাল রিয়াকশন, আর দেখো ফ্রিকশন, দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। মাঝে আবার আমি কি করেছি, এরকম একটা টেনেছি, মানে ব্যাপারটা একটা এরকম, এই নর্মাল রিয়াকশন, এই ফ্রিকশন, দুজনের মধ্যে অলরেডি 90 ডিগ্রি আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু অলরেডি, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু অলরেডি 90 ডিগ্রি, বুঝতে পারছো তো? এই অ্যাঙ্গেলটা, তারপর মাঝখান দিয়ে আবার এন গেছে, তার মানে যদি এটা 45 হয় আর এই পুরোটা 90 হয়, তাহলে এটাও নিশ্চয়ই 45 হবে, কারণ এটাও তো 90, এটার সাথে এটাও তো 90, যেমন এটার সাথে এটা 90, তেমন এটার সাথে এটা 90, তাহলে এটার সাথে এটা 45 করলে এটা, ভালো করে দেখো, এটার সাথে এটা 90 হলে, সেটা করে দাও, এটার সাথে এটা 90, ভালো কথা, এটার সাথে এটা 45 হলে এটার সাথে এটাও 45, ঠিক আছে? এটা 45 ডিগ্রি। বা তুমি এভাবেও ভাবতে পারো সোজাভাবে, এটা 45, এই পুরোটা 90, তাহলে বাকিটা কত হবে? 45। আবার এই পুরোটা 90, তার মধ্যে এটা 45 হয়ে গেলে বাকিটা কত হবে? 45। তো ফ্রিকশনের এই পার্টটা কত? এফ কস 45, আর এই পার্টটা কত? এফ সাইন 45। তাহলে এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ওর উপর দিক বরাবর কি কি ফোর্স কাজ করছে? এন কস 45 আর এফ সাইন 45। এরা দুজন মিলে কাকে ব্যালেন্স করছে? এমজি কে। ভালো কথা, এটা এক নম্বর। সেকেন্ড কি? সেকেন্ড হলো দেখো এন সাইন 45 আর এফ কস 45, এরা দুজন কি ব্যালেন্স হয়ে যাচ্ছে? ব্যালেন্স হলে কি করে হবে? ও তো ঘুরছে, ও যদি, ও কি এখানে এমনি দাঁড়িয়ে থাকতে পারবে? নিজেরা বলো, নিচে গড়িয়ে আসবে তো। কেন ঘুরছে? কেন দাঁড়িয়ে আছে? কারণ ও ঘুরছে বলে। এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে সেন্ট্রিপিটাল ফোর্স জোগাড় দিয়ে দিচ্ছে, তাই জন্য একই জায়গায় ঘুরিয়ে থাকছে। যেই সেন্ট্রিপিটাল ফোর্স জোগাড় দিতে পারবে না, তার মানে আর ঘুরতে পারবে না, নিচে পড়ে যাবে। জিনিসটাকে যত ফিজিক্যালি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে, তত কিন্তু ভালো হবে। তার মানে এদের দুজনের যে রেজাল্টেন্ট ফোর্সটা, ওটাকে ঘোরাতে সাহায্য করবে। এদের দুজনের রেজাল্টেন্ট, আমার সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে কাজ করে? সেন্টারের দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা সেন্টারের দিকে কি হবে? এটা থেকে এটাকে মাইনাস করব, এন সাইন 45 মাইনাস এফ কস 45 ইকুয়ালস টু কি হয়ে যাবে? এম ভি স্কোয়ার বাই, তোমরা বলে স্যার আর এইখানে একটা ব্যাপার, আমার রেডিয়াস অফ দ্য সেমি সার্কুলার ভেসেল আর বলেছে, তার মানে কিন্তু এই যদি ভেসেলটা হয়, দেখো ভালো করে, এই যদি ভেসেলটা হয়, এইটা আর এইগুলো সব আর, সেমি সার্কুলার ভেসেলের রেডিয়াস আর, কিন্তু ও কি আর রেডিয়াসে ঘুরছে? ও তো এইটুখানি জায়গায় ঘুরছে, তাহলে ওর রেডিয়াসটা কি আর হবে? সেমি সার্কুলার ভেসেলের রেডিয়াস আর ওর রেডিয়াস কি সেম হবে? ও যে পাথে ঘুরছে সেই রেডিয়াস আর সেমি সার্কুলার ভেসেলের রেডিয়াস তো সেম হবে না। ওর রেডিয়াসটা খুব ছোট, সেমি সার্কুলার রেডিয়াসটা তো এইগুলো আর, একটা সেমি সার্কেল তো একটা সার্কেলেরই পার্ট না, এই সার্কেলের এইগুলো আর, এগুলো আর, এগুলো আর, কিন্তু ও যে এইটুখানি জায়গায় ঘুরছে, এটা তো আর নয়। তাহলে স্যার এটা কত বার করতে হবে? তুমি ধরে নাও এইটা হলো আর ড্যাশ, আমি যদি ট্রায়াঙ্গেলটা একটু ছোট করে আঁকি, দেখো তো, এটা আর ড্যাশ নিচেরটা, এটা কত? এটাই তো আর, সেন্টার থেকে ডিস্টেন্সটা, এটা 45 ডিগ্রি। তাই বলতে পারি না
আর ড্যাশ মানে হলো আর সাইন 45। দেখো ভাবলো কি হলো, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, তো সাইন 45 মানে আর ড্যাশ বাই আর, তাহলে আর ড্যাশ হয়ে গেল আর সাইন 45। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ড্যাশ, তাহলে কি লিখবো, এন সাইন 45 মাইনাস এফ কস 45 ইজ ইকালস টু এম ভি স্কোয়ার বাই আর সাইন 45 ডিগ্রি। এরা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার এই দুটো সলভ করলে পেয়ে যাবো। এটাই কিন্তু মেন, এরপরে যেটা করবো পুরোটা অঙ্ক, ফিজিক্স এতটাই ছিল এবং এইভাবেই করতে হবে। তোমাদের যখনই সেমি সার্কুলার কোনো কেস দেবে, তোমাকে মনে রাখবে এরকমই হবে, যে এরকম এন হবে, এইদিকে এফ হবে, এইদিকে এমজি হবে, এই কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাকে সব বার করে নিতে হবে। এইটা আর হবে, এই আর আর এই আর সেম হবে না, এরকম বার করে নিতে হবে। তোমাকে এখান থেকে হাইট বার করতে বলতে পারে, তখন তোমায় বুঝতে হবে পুরো এইটা হলো আর, তখন এই হাইটটা, অনেক সময় অনেক প্রশ্ন দেয় কি এই হাইটটা বার করতে হয়, তখন এই হাইটটা এখান থেকে মানে এই আর থেকে এইটা বার করে নিতে হয়, তারপর টোটাল থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যায়। অনেক ধরনের জিনিস আছে, কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম, এবং এরকম ভাবে আমাকে বুঝে ইকুয়েশনটা ড্র করতে হবে। এইটা হলো আমাদের মেইন জিনিস এখানে। এবার ওটা বার করে দেবো। তো যদি ফার্স্ট ইকুয়েশনটা দেখো, তো ভ্যালুগুলো বসাও। cos 45 মানে হলো 1/√2, তাহলে n/√2 f। এফ মানে কি, আমার এখানে একদম কি বলেছে, দ্য পার্টিকেল উই জাস্ট টেন টু স্লাইড, মানে জাস্ট পড়ে যাবে, মানে ফ্রিকশন জাস্ট ব্যালেন্স করে রেখেছে, মানে এগুলো সবই লিমিটিং ফ্রিকশন। তো মিউ এন cos sin 45 মানে কত, আবার 1/√2 ইজ ইকুয়ালস টু mg। তো তুমি যদি n/√2টা কমন নাও, কত হচ্ছে দেখো তো, 1 প্লাস মিউ কত 0.2 ইজ ইকুয়ালস টু mg। তাহলে কি হয়ে যাচ্ছে, আশা করি এই জায়গাটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা থেকে আমরা লিখতে পারি n/√2 1.2 ইজ ইকুয়ালস টু mg। ঠিক আছে, এই মোটামুটি ব্যাপার, এটা দেখা যাচ্ছে। তো n/√2 ইন্টু 1.2 হয়ে গেল mg। তাহলে এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দিই। আবার দেখো সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি। n sin 45 মানে n/√2, f মানে কি মিউ n, cos 45 মানে আবার 1/√2, mv স্কোয়ার বাই sin 45 মানে 1/√2, তাহলে উপরে √2 হয়ে গেল, আর sin 45 মানে mv স্কোয়ার বাই আর, ও সরি mv স্কোয়ার বাই আর ড্যাশ লিখে তো লাভ নেই আমার। কেন লাভ নেই, কারণ তোমার কি ভি দিয়েছে, তোমার তো এখানে অ্যাঙ্গুলার স্পিড দিয়েছে ওমেগা, ও যখন ওমেগা স্পিডে ঘুরছে এরা সবাই ওমেগা স্পিডেই ঘুরছে। আমি বরঞ্চ এই জায়গাটা ওমেগা করে দিই, তাহলেই হবে। এই জায়গাটা একটু হালকা চেঞ্জ করে দিই। আমরা জানি সেন্টিমিটার ফোর্স আর একটা ফর্মুলা হয় এইটা, তাহলে m ওমেগা স্কোয়ার আর সাইন 45। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে, m ওমেগা স্কোয়ার আর বাই √2, √2 দেখো কেটে যাচ্ছে, তাহলে n কমন গেলে 1 মাইনাস মিউটা কত 0.2 ইজ ইকুয়ালস টু m ওমেগা স্কোয়ার, তাহলে n ইন্টু 0.8 ইজ ইকুয়ালস টু m ওমেগা স্কোয়ার। এটা কত, 4 নম্বর ইকুয়েশন। এটা 4, এটা 3, দেখো দুটোকে ভাগ করো, দুটোকে ভাগ করলে কি হবে, আমি যদি এই জায়গাটা একটু মুছে দিই, 3 ডিভাইডেড বাই 4, তাহলে n 1.2 বাই √2 বাই n 0.8 is equals to mg by m omega square r। ঠিক আছে, mm কেটে গেল, n কেটে গেল, তাহলে আমি বলতে পারি 1.2 বাই √2 ইন্টু 0.8 is equals to g by omega square r। তাহলে ওমেগা স্কোয়ার আরটা কি হয়ে যাচ্ছে, √2 ইন্টু 0.8 g বাই 1.2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো দেখবে এর ভ্যালুটা আসছে √2 ইন্টু 0.8 বাই 1.2 আসছে 0.943। বুঝতে পারলে, তাহলে হয়ে গেল প্রুফড। মেন কিন্তু আবারও বলছি, মেন হলো এই ফ্রি বডি ডায়াগ্রামটা বোঝা এবং সেই ইকুয়েশনগুলোকে প্লট করা।
অনেক ধীরে ধীরে আস্তে আস্তে বলেছি এবং তোমাদের বুঝিয়েছি। দরকার পড়লে আরেকবার দেখো, যদি তোমাদের মনে হয় যে আরেকবার দেখতে হবে, রিভাইন্ড করে তোমাদের কাছে এখন এই অপশনসগুলো আছে। এমন নয় যে টিচার একবার বলে বেরিয়ে গেল মানে তোমরা আর কিছু দেখতে পারবে না বা তোমরা আর কিছু করতে পারবে না। তো সেই অপশন তোমাদের কাছে এখন যথেষ্টই অ্যাভেলেবেল আছে। তো সেদিক থেকে সেটাকে আরেকবার দেখো। ইকুয়েশন ফর্মটা মেন দরকার। কেন আমি ওমেগা স্কোয়ার নিলাম? কারণ ওমেগা দেওয়া আছে। কি করে নর্মাল রিয়াকশনটার কম্পোনেন্ট করলাম, ফ্রিকশনের কম্পোনেন্ট করলাম, কি করে ওদেরকে ব্যালেন্স করলাম, সেন্ট্রিপিটাল ফোর্সটা লাগলো, ঠিক আছে, তারপর দুটোকে সলভ করলে আমার এটা চলে এলো। আবারও বলছি, এটা মেন। সবসময় যে এটা প্রুফ করতে দেবে এটা নয়। তোমাকে আমি বললাম এই হাইট দিয়ে কিছু একটা বলতে পারে যে এই হাইটটা কতটা উপরে আছে, কিছু কিছু ইনফরমেশন প্রোভাইড করে দেবে। এইটা করতে পারলে তোমাদের যা বলবে সেটা তোমরা বুঝে করতে পারবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে অঙ্কটা, খুব ভালো করে। এবার আমরা আমাদের টপিকে ঢুকবো। স্টুডেন্টস, এবার এই পার্টটা দেখো। এখানে বলেছে মানে আমরা এবার এই আমাদের ব্যাংকিংয়ের, যেটা ব্যাংকিংটা আমাদের মেন টপিক, বাট ওটা আসার আগে অনেকগুলো জিনিস আমাদের দেখতে হয়। তো তার মধ্যে এটা আসে মোটর সাইকেল টার্নিং অন সার্কুলার ট্র্যাকস। মোটর সাইকেল বা সাইকেল বা বাইক, মোদ্দা কথা আমার এটা বলার বক্তব্য যে যখনই কোনো ট্র্যাক থাকে এরকম, এটা আমাদের ডেইলি লাইফের ঘটনা। তোমরা আমাদের যারা যারা সাইকেল বাইক চালাতে পারো তারা জানো, সাইকেল বাইক বা স্কুটার। তো যখনই তুমি এরকম বাঁক নিচ্ছ, মানে বেঁকছো, দেখবে বাঁকলেই তুমি একটুখানি বাঁকের দিকে একটুখানি তোমাকে ওই সাইকেল বাইক বা স্কুটি যেটাই হয় সেটাকে হেলাতে হয়। তুমি যদি না ব্যাকো তাহলে তুমি কিন্তু ওটা ঘোরাতে পারবে না ওই জায়গাটা দিয়ে। তো কেন এই জিনিসটা হয় বা কিভাবে হয় সেটা আমরা দেখবো। এটা কিন্তু একদম দেখো, 4 থেকে 5 বছরের বাচ্চা যে সাইকেল চালাতে পারে সেও কিন্তু এরকম ব্যাকে যখনই ঘোরাতে হয়। তো এই ঘোরার ব্যাপারটা কেন এবং কিভাবে সেটা দেখবো। এইখানে তুমি ধরো এই ভার্টিক্যাল, ঠিক আছে, তুমি এরকম এইদিকে হালকা বেঁকে গেছো। তো যখন তুমি স্ট্রেট দাঁড়িয়ে আছো তোমার নর্মাল রিয়াকশনও স্টার্ট। তুমি এইদিকে যখন বেঁকে যাচ্ছ তার মানে তোমার নর্মাল রিয়াকশন কি হচ্ছে? এদিকে যাচ্ছে। তবে তুমি যেহেতু বেঁকে গেছো তার মানে তোমার নর্মাল রিয়াকশনটা কোন দিকে যাচ্ছে? এনটা এইদিকে। তোমার ওয়েট তো একদম স্ট্রেটই কাজ করবে। ওয়েটের সাথে এদিক ওদিক যাওয়ার কিছু ব্যাপার নেই। ওয়েট একদম পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস, একদম মানে সবসময়। পৃথিবীও সব কিছু মানে না। এবার আমি ধরলাম তুমি ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেছো, ঠিক আছে। দেখো এনের দুটো কম্পোনেন্ট, একটা হয়ে গেল এন কস থিটা আর একটা হয়ে গেল এন সাইন থিটা, ঠিক আছে। একটা এন কস থিটা, একটা এন সাইন থিটা। এবার তুমি ধরো সাইকেলটা চালাচ্ছ, তো তুমি যখন বেঁকছো তুমি জানো আমি বেঁকছি, মানে আমি একটা সার্কুলার পাথে ঘুরছি, তার মানে আমার নিশ্চয়ই সেন্টারের দিকে কি কাজ করছে? একটা ফোর্স কাজ করছে, তাই তো। তুমি যখন বেঁকছো মানে কি? তুমি তো একটা অ্যাক্সেলারেশনে আছো, তো তোমার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো তুমি জানো অ্যাক্সেলারেশনটা কোন দিকে? টুয়ার্ড সেন্টার। তুমি নন ইনার্শিয়াল ফ্রেমে আছো, তাহলে তোমার উপর কিক ফোর্স কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই না? তুমি যখন ঘুরছো, ভালো করে বোঝো, তুমি যখন ঘুরছো তুমি এইদিকে বেঁকছো, তোমার এইদিকে তোমার একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, তুমি জানো টুয়ার্ড সেন্টার। তার মানে তুমি একটা অ্যাক্সেলারেটর ফ্রেম অফ রেফারেন্সে আছো, মানে নন ইনার্শিয়াল ফ্রেমে আছো। তার মানে তোমার উপর কি কাজ করবে? সিউডো ফোর্স। সিউডো ফোর্সটা আমাদের এই ক্ষেত্রে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। পুরো কিন্তু আমাদের আগের ভিডিওতে এই জিনিসটা এক্সপ্লেন করা আছে, ভালো করে ওটা দেখে আসবে, তারপরে এটা দেখবে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। তার মানে তোমার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। তাহলে তোমার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। তার ভ্যালুটা কি? এম ভি স্কোয়ার বাই আর। আরটা কি? যে রেডিয়াসে তুমি ঘুরছো, যে রেডিয়াস নিয়ে তুমি ঘুরছো সেটাই হলো আর। তো এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে এন সাইন থিটা এম ভি স্কোয়ার বাই আর এর সমান হচ্ছে, তাই না? আর এন কস থিটাটা এম জি হয়ে যাচ্ছে। অনেকে আবার এটাতে কনফিউজ হয়ে যেতে পারে, স্যার ঘাপ করে সেন্ট্রিফিউগাল কোথা থেকে এলো স্যার, বেকার ঝামেলা। তো আগের ভিডিওটা দেখো, আমি বারবার বলেছি সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপিটাল আলাদা করে জিনিস নয়। তুমি কোন পার্সপেক্টিভ থেকে ভাবছো সেটা ম্যাটার করছে। তুমি যদি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে তুমি মাটি থেকে দাঁড়িয়ে আছো এটা ভাবো, তাহলে তুমি এটাই ভাবো না আমি ঘুরছি, তার মানে আমার সেন্টারের দিকে যারা ফোর্স থাকবেই, সেন্টারের দিকে সেই ফোর্সটাকে এন সাইন থিটা, তাহলে এন সাইন থিটাই হয়ে যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর তুমি যদি ভাবো তুমি সাইকেলে আছো, তার মানে তোমার উপর একটা অ্যাকশন কাজ করছে সেন্টারের দিকে, তার মানে তুমি অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে আছো, নন ইনার্শিয়াল ফ্রেমে আছো, তার মানে তোমার দিকে যে অ্যাকশন কাজ করছে তার অপোজিট দিকে সে একটা সিউডো ফোর্স লাগাতে হবে, যাতে দুজন ব্যালেন্স হয়ে যায়। কারণ তুমি দেখছো তুমি তো ইকুইলিব্রিয়ামে আছো এরকমভাবে, তুমি তো এক জায়গায় এরকম, তুমি তো এরকমভাবে আছো, তার মানে সে দুজনকে ব্যালেন্স করছে। এটা যদি তুমি সাইকেলে বসে আছো এই পার্সপেক্টিভে ভাবো, তবে তখন হচ্ছে এন সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। দুভাবে ভাবতে পারো। তুমি যদি ভাবো তুমি এখানে আছো, তাহলে এই ফোর্সটাই তোমাকে সেন্টারের ফোর্সটা দিচ্ছে, এন সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। এবার এই যে দুটো ইকুয়েশন হলো, এই দুটো ইকুয়েশনকে তুমি ভাগ করে দাও, 1 ডিভাইডেড বাই 2, এন এন কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা কত হয়ে গেল? ট্যান থিটা। এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি স্কোয়ার বাই আর জি হলো ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর জি ট্যান থিটা।
তাহলে আমরা বলতে পারি এখান থেকে v ইজ ইকুয়ালস টু √ওভার rg tan থিটা। খেয়াল করে দেখো, এর জন্যই কিন্তু যখন কেউ ঘোরে তার যদি স্পিড বেশি থাকে, স্পিড যদি বাড়ে তাহলে থিটাটাও বাড়তে হয়। তাই জন্য দেখবো এই ফর্মুলা 1 রেসিং এ তো অবশ্য 4 চাকা চলে, মানে যে MotoGP মানে মোটর বাইকের যে রেসগুলো ওরা একদম প্রায় পার্টিকুলার সাথে প্রায় হেলেই পড়ে, প্রায় শুয়েই পড়ে। কারণ তোমার যত স্পিড থাকবে তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে প্রোভাইড করার জন্য তোমার এই কম্পোনেন্টটাকেও আরো মানে ওকে আরো ঝুঁকে পড়তে হবে, তাই জন্য এটা আরো ঝুঁকে পড়ে এরকম। তো ভি বাড়লে থিটা বাড়বে। বা তুমি যদি ভিটাকে কনস্ট্যান্ট রাখতে চাও, তুমি সেম স্পিড রাখতে চাও, ধরো যা স্পিড আছে তাই রাখতে চাও, তাহলে একটা ভালো জিনিস কি হয়, তুমি যদি রেডিয়াসটাকে বাড়িয়ে দাও, মানে ধরো এটা সেম আছে, তুমি আরটাকে বাড়িয়ে দিচ্ছ, তুমি এটাকে সেম রাখতে চাও, তাহলে থিটাকে কি করতে হবে, কমাতে হবে। আর বাড়িয়ে দিলে থিটা কি করতে হবে, কমাতে হবে। যদি তুমি এটাকে সেম রাখতে চাও, তো আর বাড়িয়ে দিলে তোমার থিটাটা কি করতে হবে, কমাতে হবে। তার মানে এটা কি হলো, প্রথম যারা সাইকেল বা বাইক শেখে তাদের বলা হয় সবসময় ছোট করে না ঘুরে বড় করে ঘুরতে। বড় করে ঘুরলে কি হচ্ছে, বড় করে ঘোরা মানে আরটা বড় হয়ে যাচ্ছে, তাহলেও কম থিটা মানে একটু কম হেলেও ঘুরতে পারবে। কারণ প্রথম শিখলে বেশি হেললে একটু নিজে ব্যালেন্স রাখতে পারে না, পড়ে যায়। তো বড় করে ঘুরলে আরটা বড় হলে থিটাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাকে বেশি হেলতে হচ্ছে না, ও ইজিলি ঘুরতে পারছে। বোঝা গেল? তো এই দুটো ইনফরমেশন কিন্তু এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি এবং আমাদের স্পিড অনুযায়ী আমরা বুঝতে পারবো আমাদের কতটা অ্যাঙ্গেলে হেলতে হবে। তো তোমাদের মধ্যে কেউ যদি সাইকেল বাইক স্কুটি চালাও, তাহলে কিন্তু যখন তোমরা কোথাও ঘুরছো, কোনো টার্ন নিচ্ছ, তো ওদের মাথায় কিন্তু এই ক্যালকুলেশন হচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু তোমরা এটা করতে পারছো। কিন্তু দেখো আজকে তোমরা এর পেছনে সায়েন্সটা জানলে, এতদিন কিন্তু জানতে না, তা বলে কি চালাতে পারতে না? এটাই ব্যাপার, আমাদের ব্রেন কিন্তু অনেকটাই বেশি ফিজিক্স জানে। ব্যাপারটা এটাই, যখনই ম্যাথমেটিক্যালি আমাদের ফর্মুলেট করতে হয় ব্যাপারটা মুশকিল হয়ে যায়, নাহলে ফিজিক্স ডেইলি লাইফের জিনিস। ঠিক আছে, তো এই হলো আমাদের ব্যাপার, v ইজ ইকুয়ালস টু √ওভার rg tan থিটা। আচ্ছা, যদি ইফ ভিটা √ওভার rg tan থিটার থেকে বেশি হয় তাহলে কি হবে, ইফ v ইজ গ্রেটার দ্যান √ওভার rg tan থিটা, তাহলে কি হবে, তাহলে v বেশি হয়ে গেছে মানে কি, আর ওকে ব্যালেন্স রাখতে পারছে না, তার মানে কি হচ্ছে, এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ওটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ওকে দূরের দিকে ঠেলে দেবে। তো দাস মোটরসাইকেল will skid outwards, বাইরের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, কারণ যখনই ওর আমরা দেখি স্পিডটাই √ওভার rg tan থিটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে তারা ব্যালেন্স করতে পারছে না, ওর v বেড়ে গেছে মানে কি, এই জিনিসটা বেড়ে গেছে, তাই জন্য বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং বাইরের দিকে বেরিয়ে গিয়ে যে ব্যাপারটা সবসময় ক্ষতি হয়ে যাবে এরকম নয়, ও বাইরের দিকে স্কিড হয়ে যাওয়া মানে যে পড়ে গেল এরকম নয়, ও ব্যাপারটা মানে ও ধরো এরকম ঘুরছিল, এরকম একটু এরকম দূর থেকে ঘুরছে, এবার মানে স্পিড বেশি হলে তো এরকম ভাবে ঘুরে গেল। এবার কি, যেই তুমি যখনই বেরিয়ে গেলে, when slided outwards, ভালো করে পেছনের ফিজিক্স গুলো বুঝবে, যখনই বাইরের দিকে বেরিয়ে গেল তার মানে রেডিয়াসটা কি হয়ে গেল, হ্যাঁ স্যার বেড়ে গেল। এবার ধরো তুমি একই স্পিড মেনটেন করতে চাও, তাহলে তুমি এবার কম হেললেও চলবে না, থিটাটা কমিয়ে দাও, আবার ভিটা ব্যালেন্স হয়ে যাবে, ভি উইল বি ব্যালেন্স, মানে তুমি সেম স্পিডে চলতে পারবে। ব্যাপারটা তো এটাই হচ্ছে, তোমার যেই তুমি বেরিয়ে গেলে বাইরের দিকে, তোমার আরটা তো বড় হয়ে গেল, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হলো, আবার কমে গেল, তখন আবার একে ব্যালেন্স করে দেবে, আবার সিম্পলি করতে পারবে। তার মানে এমন নয় যে বেরিয়ে গেছে মানে আর আটকানো যাবে না, বেরিয়ে গেছে মানে আর বড় হয়ে গেল, তাহলে এবার সেন্ট্রিফিউগাল স্পিড বেশি ছিল তার জন্য বেরিয়ে যেতে আরটা বড় হয়ে গেল, আর বড় হয়ে গেল মানে কি হলো, সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমে গেল, তার মানে এবার ইনসাইন থিটা আবার ওকে ব্যালেন্স করে দেবে, তারপর আবার ঘুরতে পারবে, আরো স্পিড বাড়িয়ে গেলে আরো বেরিয়ে যাবে। এবার এটা একটা লিমিট রাখতে হবে, রাস্তাটা এতটা আমি স্পিড বাড়াতেই থাকছি, তো একটা সময় এমন বেরোবো আমি একদম বাইরে ছিটকে যাবো, সেটা করলে হবে না। বাট একটু আধটু যদি বাড়ালে আমরা একটু বড় করে ঘুরতে হবে, এরকম দূরে বেরিয়ে যাবো, কিন্তু তখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা ব্যালেন্স করে দেবে। তো এই কনসেপ্টটা, এই ফিলিংটা কিন্তু বুঝতে হবে যে ব্যাপারটা কি করে হচ্ছে। যতক্ষণ না মাথায় ব্যাপারটাকে ক্লিয়ারলি ভাবতে পারবে ততক্ষণ কিন্তু অঙ্ক হবে না। শুধু ফর্মুলা দিয়ে কিন্তু সবসময় অঙ্ক হয় না, জিনিসটা বুঝলে তোমরা নিজেই লাগাতে পারবে কখন কোথায় কি ফর্মুলা লাগাতে হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের এই ক্ষেত্রের ব্যাপার, যে আমাদের এটা হলো ভি এর সেফ ভ্যালু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য, সে কতটা হেলতে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে এবার আরেকটা পার্সপেক্টিভও আসে, যে যখন বাইরের দিকে তোমরা বুঝতে পারছো একটা ফোর্স কাজ করছে,
আমি আরেকবার এইখানটা আঁকি, এটা তো যেমন আছে থাকুক। যখন বাইরের দিকে তোমরা বুঝতে পারছো একটা ফোর্স কাজ করছে, এইদিকে এন mg থিটা, এটা n cos থিটা। এই যে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে, ওকে বাইরে মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, তুমি বলছো তোমার একটা বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, তোমার একটা ফ্রিকশন কাজ করবে না রাস্তায়, এটা কি ফ্রিকশন বিটুইন টায়ার্স অ্যান্ড রোড, রোড আর টায়ারের মধ্যে একটা ফ্রিকশন কাজ করবে। এবার এন সাইন থিটা যেমন ব্যালেন্স করতে পারে, ফ্রিকশনও তেমন ব্যালেন্স করতে পারে। হ্যাঁ একদম। তাহলে এফ ইজ ইকালস টু এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আচ্ছা, এন কস থিটা ইজ ইকালস টু এম জি, এন কস থিটা ইজ ইকালস টু এম জি। এবার ফ্রিকশনের ভ্যালু কি হয়? ফ্রিকশন মানে আমরা জানি মিউ এন, তাই তো? কিন্তু সবসময় মনে রাখবে ফ্রিকশন কিন্তু আমরা পড়ে এসেছি, ফ্রিকশন যেদিকে থাকবে নর্মাল রিয়াকশন কিন্তু সবসময় তার সাথে 90 ডিগ্রিতে থাকবে। এবার তোমার ফ্রিকশন এটা হলে তোমার নর্মাল রিয়াকশন কিন্তু এন নয়, এন কস থিটা। স্যার বুঝলাম না স্যার, বলে দিচ্ছি। তুমি যখন সাইকেল নিয়ে বেঁকছো, তুমি তো বেঁকে যাচ্ছ, তোমার নর্মাল রিয়াকশন কি একদম স্ট্রেট আছে না, কিন্তু তোমার ফ্রিকশন দেখো রাস্তা বরাবর এদিকে কাজ করছে, সেন্টারের দিকে। তার মানে এফ এর সাথে কিন্তু এনটা পারপেন্ডিকুলার নেই, এফ এর সাথে এন কস থিটাটা পারপেন্ডিকুলার আছে। দেখো নিজেই দেখো, এফ এর সাথে এন কস থিটা পারপেন্ডিকুলার আছে, তখন তোমাকে মিউ এন না মিউ এন কস থিটা লিখতে হবে, কারণ আমাদের কনসেপ্টটা হলো যে একদম ফ্রিকশনের সাথে পারপেন্ডিকুলার যে পার্টটা আছে মিউ এন কস থিটা। তাহলে আমরা বলতে পারি মিউ এম জিটাকে, ফ্রিকশনকে শুধু এম ভি স্কোয়ার বাই আর এর ইকুয়াল হলে হবে না, ওর থেকে বড় বা তার ইকুয়াল হওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে ও ফ্রিকশন ওকে ব্যালেন্স করতে পারবে এবং এদিকে ঘোরাতে পারবে। মিউ এম জি গ্রেটার দ্যান এম এর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এম এম কেটে গেল, তাই আমি বলতে পারি ভি স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু মিউ আর জি। তো যদি আমি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন জানি, তাহলে আমি বলতে পারবো যে এর থেকে বেশি স্পিডে গাড়ি ঘোরানো যাবে না, ম্যাক্সিমাম স্পিড, ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড। মানে আমি এই ক্ষেত্রে ইনসাইন থিটা, স্যার আপনি ইনসাইন থিটা তো নিলেন না, ইনসাইন থিটা নিলাম না, আমি বললাম যে ফ্রিকশন কতটা ব্যালেন্স করতে পারে সেটা বোঝানোর জন্য। তো ভিএম লেস দ্যান ইকুয়ালস টু মিউ আর জি, বা এভাবেও বলা যেতে পারে, এটা এমন আমি লিখলাম, তেমন এটাও বলা যেতে পারে। দেখো এখানে আমি পেয়েছিলাম মিউ জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, মিউ জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাহলে মিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, তাই না? আবার দেখো আমরা পেয়েছিলাম ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, তার মানে অ্যাট ম্যাক্সিমাম ফ্রিকশন মিউ এমটা একদম ট্যান থিটার সমান। তারপরে আগে আমি দেখালাম ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি কতটা হেলছে, তার সাথে এত জিনিস থেকে কিন্তু কনফিউজড হওয়ার চান্সেস থাকে। আমি তো একবার সামারাইজ করে দিচ্ছি যে আগে আমি দেখলাম যে কতটা অ্যাঙ্গেলে হেলতে পারে ওর সার্টেন স্পিড অনুযায়ী, তো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এটা ফর্মুলা হয়ে গেল। কনসেপ্টটা বুঝতে পারলে কি করে হলো। এবার আমি এটা ছেড়ে আমি আরেকটা জিনিসও আছে, সেটা হলো ফ্রিকশন। মাটিতে একটা ফ্রিকশন কাজ করে, তো আমি ফ্রিকশনটার সাথে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কি বোঝার চেষ্টা করলাম? যে যখন ফ্রিকশনটা মাটিতে কাজ করছে তখন ফ্রিকশনটাও সেন্টিমিটার ফোর্সকে ব্যালেন্স করতে পারে। তো আমি ফ্রিকশন দিয়ে দেখলাম এফ ইজিক্যালস টু এম ভি স্কোয়ার বাই আর। তো ফ্রিকশন দিয়ে আমি যখন দেখলাম, তোমরা নিজেরাই দেখো, এফ ইজিক্যালস টু এম ভি স্কোয়ার বাই আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন দিয়েছি? যাতে ফ্রিকশন ওকে ব্যালেন্স করে দিতে পারে, যাতে ও ছিটকে না যায়, তো ওর থেকে বড় হতে পারে। আর এন কস থিটা ইজিক্যালস টু এম জি, তো এফ এর জায়গায় লিখতে পারি আমরা মিউ এন কস থিটা, কারণ এফ এর সাথে এন কিন্তু পারপেন্ডিকুলার নেই, আর এফ এর সাথে এন কস থিটা পারপেন্ডিকুলার আছে, তো মিউ এন কস থিটা এন। এবার এন কস থিটার জায়গায় এম জি, তাই বসিয়ে দিলাম মিউ এম জি করে। আমরা পেলাম ভি এর ভ্যালু, এটা ম্যাক্সিমাম স্পিড রাস্তার ফ্রিকশন অনুসারে। রাস্তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট জানা থাকলে, রেডিয়াস জানা থাকলে, তুমি এর থেকে বেশি স্পিডে ঘোরাতে পারবে না। এর থেকে বেশি স্পিডে ঘোরালে ফ্রিকশন ব্যালেন্স করতে পারবে না, ছিটকে বেরিয়ে যাবে, তাই না? ভিটা যদি এর থেকে বেশি হয়ে যায়, মানে ছিটকে বেরিয়ে যাবে, তখন রেডিয়াস আবার বড় হয়ে যাবে। এই যে যখন হোয়েন স্লাইডেড আউটওয়ার্ডস, তখন আবার ব্যালেন্স হবে ভি, আর বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে সেন্টিমিটাল ফোর্সটা আবার কমে যাবে, যেই কমতে কমতে আবার একটা ফ্রিকশনের সমান হয়ে যাবে, তখন আবার সুন্দরভাবে ঘুরতে পারবে। আবার ভি বাড়িয়ে দিলে আবার ফ্রিকশন ব্যালেন্স করতে পারবে না,
মানে ওই সেম ঘটনাটা রিপিট হতে থাকবে, তখন আর থিটার ব্যাপার আসবে না। আমি যখন ফ্রিকশনের কথা বলছি তখন থিটার ব্যাপার আসছে না, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আমাদের দুটোই লাগে, এন সাইন থিটাও লাগে, এফও লাগে। ওই জিনিসটা আমরা করবো। আমি এটা আলাদা আলাদা দেখালাম যে তুমি ধরো নর্মাল যেটা আছে তারও কম্পোনেন্টটা ব্যালেন্স করতে আমার সাহায্য করছে, ফ্রিকশন যেটা আছে সেটাও ব্যালেন্স করতে সাহায্য করছে, দুটোই সাহায্য করছে। এটা হলো নর্মাল কম্পোনেন্ট দিয়ে ব্যালেন্সটা, এটা হলো ফ্রিকশন দিয়ে ব্যালেন্সটা, এবং দুজনের আলটিমেটলি আমি রেজাল্টটাকে কম্বাইন করে দিলাম। কি করে? এই যে মিউ জি হলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাহলে মিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, তাহলে মিউ এর মিনিমাম ভ্যালু এটা হতে হবে, মিউ এর মিনিমাম ভ্যালু এটা হতে হবে। ঠিক আছে, তো আমি লিখেছি মিউ এম, আচ্ছা অ্যাট লিস্ট, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বলা ভুল, অ্যাট লিস্ট মিউ এমটাকে তাহলে কি হতে হবে, ট্যান থিটা এম। মানে দেখো এটাও ভি স্কোয়ার বাই আর জি, এটাও ভি স্কোয়ার বাই আর জি, তাহলে মিনিমাম ফ্রিকশনের কোএফিসিয়েন্টটা কি হতে হবে, ওর যে স্পিড আছে তার থেকে ট্যান থিটা ক্যালকুলেট করো, তার সমান হতে হবে। মানে আমি দুটোকে জাস্ট কম্বাইন করলাম, আমি দুটো আলাদা আলাদা করেছি। স্যার প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন হেলছো তোমার এন সাইন থিটাও সাহায্য করছে প্লাস ফ্রিকশনও সাহায্য করছে। আমরা দেখবো সেরকম জিনিস, ওই যে ব্যাংকিং কথাটা বলছি, ওই ব্যাংকিংয়েরই একটা পার্টে দেখবো যে যখন আমাদের অ্যাঙ্গেলও থাকছে ফ্রিকশনও থাকছে। কিন্তু আগে আমি আলাদা আলাদা করে বুঝে নিলাম, আলাদা আলাদা করে বুঝতে পারলে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি হলো, ও হেলে গেল বলে, আর ওর ফ্রিকশনটা ওর সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করলো, তো ফ্রিকশনটা ওকে ব্যালেন্স করতে পারে। দুটো আলাদা আলাদা করে দেখলাম, তারপর দুটোকে আমি এখানে কম্বাইন করে দিলাম। এই সাইক্লিস্টের অঙ্কর ক্ষেত্রে তোমাদের আইদার এই ফর্মুলা লাগাতে হবে, নিউমেরিক্যালের ব্যাপারে বলে দিই, আইদার এটা লাগাতে হবে বা এটা লাগাতে হবে, দুটো একসাথে তো লাগবে না। ঠিক আছে, তোমাদের যে কোনো অঙ্ক, আমরাও কিছু নিউমেরিক্যালস দেখবো, সেখানে দেখবে আইদার আমরা এটা লাগাচ্ছি বা এটা লাগাচ্ছি, দুটো পার্সপেক্টিভ দিয়ে দেখালাম, দুটোকে আমরা জয়েনও পরে করে দেবো। ঠিক আছে, যতটা দেখালাম ভালো করে বুঝে নাও। এবং এটা হলো দুজনের কম্বাইন ফর্মটা, যে মিনিমাম ফ্রিকশনটাকে মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাট মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মিনিমাম ভ্যালুটা ট্যান থিটার সমান হতে হবে। ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও। এবং এই আউটওয়ার্ডসের ব্যাপারটাও কিন্তু সবসময় মাথায় রাখবে, যে ও বাইরে বেরিয়ে গেলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আবার কমে যাবে, তো তখন আবার ওটা ব্যালেন্স হয়ে যাবে, মানে একটু জাস্ট বড় রেডিয়াস হতে থাকবে। এটা থিটার ক্ষেত্রে আর বাড়লে থিটা কমে যাবে, এই যে দেখো না, আর বাড়লে থিটা কমে যাবে এবং আবার আস্তে আস্তে থিটা ব্যালেন্স হয়ে যাবে। আর এই ক্ষেত্রে বললে কি বলবো, যদি ভি এর ভ্যালু এর থেকে বড় হয়ে যায়, এটাই বরঞ্চ এখানে লিখে দিই, ইফ ভি গ্রেটার দ্যান মিউ আর জি, তখনও কি হবে, স্কিড আউটওয়ার্ডস, মুখে বলার থেকে লিখে দেওয়াই ভালো। এবং যখনই বাইরে বেরিয়ে যাবে তখন রেডিয়াসটা বড় হয়ে যাবে, এর ইম্প্যাক্ট কি হবে, রেডিয়াস বড় হয়ে গেল, সেন্ট্রিফিউগাল ফোর্স ডিক্রিজ করে গেল, সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমে গেল, friction will again balance it। ঠিক আছে, তখন জাস্ট ব্যাপারটা হয়ে যাবে এরকম যে F is equals to mu mg হয়ে যাবে, এই তখন জাস্ট mu mg হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু m v dash স্কোয়ার বাই r dash। কারণ আমার ভি আর আরটা চেঞ্জ হয়ে গেছে না, ভি ড্যাশও চেঞ্জ হয়ে গেছে, আর ড্যাশও, মানে ভিটা বেড়ে গেছে, তো স্পিডটা বেড়ে গেছে বলে তো ও বাইরে ছিটকে গেছে, তাই এটা ভি ড্যাশ, আর বাইরে ছিটকে গেছে বলে রেডিয়াসটা বড় হবে, তাই আর ড্যাশ, কিন্তু ফ্রিকশন আবার ওটাকে ব্যালেন্স করে নেবে। তাহলে ফ্রিকশন দিয়েও আমরা ব্যাপারটা দেখলাম, ও হেলে গেলে সেটাও দিয়ে দেখলাম। ঠিক আছে, এটা মোটর সাইক্লিস্টের ক্ষেত্রে দেখে নাও একবার পুরো ব্যাপারটা। তো স্টুডেন্টস, এবার আমরা যেটা দেখবো সেটা হলো সার্কুলার টার্নিং অফ কার। তো অলরেডি আমরা মোটর সাইকেল বা সাইকেলের ক্ষেত্রে কিরকম ভাবে টার্নিং হয় সেটা দেখে নিয়েছি, ফ্রিকশনও কিভাবে হেল্প করছে বা ও যখন হেলে যাচ্ছে সেটাও কিভাবে হেল্প করছে, দুটোই দেখে নিয়েছি। এবার আমরা গাড়ির ক্ষেত্রে দেখবো। দেখো গাড়ির ক্ষেত্রে ফার্স্ট আমরা ফ্রিকশন দিয়ে দেখবো, ফার্স্ট ফ্রিকশন কিভাবে গাড়িকে হেল্প করে। দেখো ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়, এই রাস্তা, ঠিক আছে, অলরেডি তোমরা একটু মোটরসাইকেল দেখেছো, তো ব্যাপারটা অনেকটা একরকম। ঠিক আছে, এখানে ধরো গাড়িটা আছে, এবার গাড়িটা কি হচ্ছে, গাড়িটা এইদিকে ঘুরছে, গাড়িটার স্পিড ধরে নাও আছে হলো ভি। এবার গাড়িটা যখন এদিকে ঘুরছে, একটা সার্কুলার টার্ন নিচ্ছে, তাহলে ওর উপরে একটা কি কাজ করছে, ও তো নন ইনার্শিয়াল ফ্রেমে কাজ করছে, কারণ নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে যদি আমরা গাড়ির পার্সপেক্টিভে ভাবি। তো যখন ওইদিকে ঘুরছে তখন ওর উপর এইদিকে একটা কি ফোর্স লাগছে, সেন্ট্রিফিউগাল ফোর্স।
কারণ ও একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে, কারণ ও ঘুরছে, যখনই ঘুরছে মানে সার্কেল করছে তখন ওর সেন্টারের দিকে একটা ফোর্স লাগে। তো আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে ভাবি তাহলে আমাদের অপোজিট দিকে সিউডো ফোর্স দিতে হয় mv²/r। তাহলে আজকে ও মানে ব্যাপারটা কি, ও বাইরের দিকে বেরিয়েতে ওর মধ্যে একটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে। তাহলে যে গাড়ির চাকাগুলোতে ফ্রিকশনটা কোন দিকে লাগবে, টুয়ার্ডস দ্য কার্ভ, যে টার্নটা আছে তার দিকে ফ্রিকশনটা লাগবে। ঠিক আছে, তো আলটিমেটলি তাহলে ফ্রিকশনটা কি করবে, একে ব্যালেন্স করার চেষ্টা করবে। তার মানে স্বাভাবিক, যদি এটা ঠিক মতো ঘুরতে চায়, যদি বেরিয়ে না যায়, তাহলে ফ্রিকশনকে অ্যাটলিস্ট এর সমান হতে হবে। স্যার এর সমান না হলে কি হবে, বাবা এর সমান না হলে ফ্রিকশন ব্যালেন্স করতে পারবে না, ওইদিকে বেরিয়ে যাবে, ছিটকে যাবে। ঠিক আছে, তাই জন্য ফ্রিকশনকে অ্যাটলিস্ট এর সমান হতে হবে বা তার থেকে বড় হতে হবে। এবার আমরা জানি ফ্রিকশনের ক্ষেত্রে এখানে ধরো গাড়িটা এখানে যাচ্ছে, তো নর্মাল রিয়াকশন n, আর এদিকে গাড়িটার ওয়েট mg নিচের দিকে। তো আমরা জানি μn greater than equals to mv²/r, তাহলে μmg greater than equals to mv²/r। কেটে গেল, তাহলে আমি বলতে পারি v² less than equals to μrg, তাহলে v less than equals to √μrg, ওটা আগের মতোই এলো। তার মানে এটা হলো ম্যাক্সিমাম স্পিড √μrg। আরটা হলো রেডিয়াস অফ দ্য সার্কুলার টার্ন, অলরেডি আমরা দেখে এসেছি। আরটা কি, রেডিয়াস অফ সার্কুলার টার্ন, মানে যে কার্ভে ঘুরছে তার রেডিয়াস অফ সার্কুলার টার্ন, যে কার্ভে ঘুরছে তার যে রেডিয়াসটা আছে। ঠিক আছে, তো এইটা হলো ম্যাক্সিমাম স্পিড যাতেও ঘুরতে পারবে। এর থেকে বেশি স্পিড হলে, ইফ v exceeds √μrg, যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, যদি এর থেকে বেশি হয় তাহলে এর জোর বেড়ে যাবে, ওইদিকে যেতে চাইবে, তাহলে কি হবে, স্কিড আউটওয়ার্ডস, একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা কাজ করবে। ঠিক আছে, এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু বাইরের দিকে ছিটকে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা হলো ম্যাক্সিমাম স্পিড, যে স্পিডেও ওই পজিশনে থেকে ভালোভাবে গাড়িটা ঘোরাতে পারে। একদম তুলে ফর্মুলা আসবে এবং কনসেপ্টটা এরকমই। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফ্রিকশন দিয়ে। এবার গাড়িতে ধরো ফ্রিকশন হেল্প করলো, ফ্রিকশন ওকে ঘুরিয়ে দিল, সব ঠিক আছে, কিন্তু আজকে যেমন সাইকেল বা বাইকের ক্ষেত্রে আমরা নিজেরাও হেলতে পারি, সেই আমাদের হেলাটাও কিন্তু একটা কম্পোনেন্ট দিচ্ছিল, তাই না? আমাদের যে নর্মাল রিয়াকশন তার একটা কম্পোনেন্ট, ধরো আর এর সাইন থিটা, তো সেটাও কিন্তু আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতে সাহায্য করছিল ঘোরার সময়। কিন্তু গাড়ি তো আর হেলানো যাবে না, তো মানুষ ভাবলো গাড়ি হেলিয়ে লাভ নেই, রাস্তায় ধরে হেলিয়ে দিই। তো এবার আসবে সেই টপিকটা। তো ফ্রিকশন হয়ে গেল, ফ্রিকশন দিয়ে গাড়ি ঘোরানো। এবার আমরা এটা দেখব, সেটা হলো সার্কুলার টার্নিং অফ এ কারকে হেল্প করার জন্য যেটার ব্যবহার করা হয় সেটা হলো রাস্তাকেই হেলিয়ে দেওয়া হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় ব্যাংকিং অফ রোডস। ব্যাংকিং অফ রোডস মানে কি, তুমি রাস্তাটাই ধরে হেলাচ্ছ, মানে তোমার রাস্তাটা এই হওয়ার কথা, বাট তুমি এই জায়গা থেকে একটু উপরে তুলে দিয়েছো, এরকম তোমার রাস্তাটা এখন এই যাচ্ছে। 3D ছবি, হ্যাঁ একটুখানি বোঝার চেষ্টা করো, একটুখানি রাস্তাটা কিন্তু এখান থেকে উঠে গেছে, তোমার রাস্তাটা আলটিমেটলি ব্যাপারটা এরকম, এই জায়গাটা কিন্তু উঠে গেছে, এটা তোমার রাস্তার ধার, এটা এরকম ওঠাই এই সাইডটার থেকে। ঠিক আছে, তো এইটা হরাইজন্টাল লেভেল এবং এইভাবে রাস্তাটা উঠে গেছে, তো গাড়িটা এইভাবে যাচ্ছে, তো রাস্তাটাকে এরকম হেলিয়ে দেওয়া হয়েছে। এটা কোথায় হয়, বিশেষ করে মাউন্টেন্সে এটা বেশি দেখা যায়, ফ্লাইওভার্সে দেখা যায়, ওখানে এগুলো দেখা যায়, রাস্তার এরকম উপরের দিকে হেলানো, বা যে কোনো অনেক সময় শার্প টার্নের ক্ষেত্রে এই সাইডটাকে একটু উঠিয়ে রাখা হয়। তো এখানে কিভাবে ব্যাপারটা কাজ করে, তো আমরা এটাকে এরকম ভাবে ভাবতে পারি যে এই জায়গাটা উঠে আছে, তো গাড়িটা আছে এইখানে, ধরলাম রাস্তার ব্যাংকিং, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। ঠিক আছে, থিটাটাকে বলে ব্যাংকিং অ্যাঙ্গেল, বা বাংলায় বলে ব্যাংকিং কোণ, যে কত অ্যাঙ্গেলে রাস্তাটা ব্যাংকিং করা হয়েছে। এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা জানি এদিকে mg, এটা থিটা, এটাকে কত বলবো mg cos থিটা, এটাকে কত বলবো mg sin থিটা, এটা হলো নর্মাল রিয়াকশন। ঠিক আছে, তাহলে আজকেও যখন এদিকে বেঁকছে, এদিকে ঘুরছে, তুমি যদি এর কথা ভাবো, এর উপর মানে সেই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে, যদি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্টে ভাবার চেষ্টা করি, তো এদিকে ঘুরছে, তো এদিকে যখন ও ঘুরছে তখন ওর সেন্ট্রিপিটাল ফোর্স, তখন ওর কি ও নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, তার মানে
আমরা জানি ওর এইদিকে একটা অ্যাক্সেলেরেশন কাজ করছে, কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, আমরা সিউডো ফোর্স ইউজ করব, তার মানে আমরা ব্যাপারটাকে ভাববো এই দিকে। এবার এখানে একটা বিষয় আছে, এখানে আমাকে এমজি কে কম্পোনেন্টে ভাগ করে কোনো লাভ নেই, এটা বুঝতে হবে যে এখানে আমাকে এমজি তে ভাগ করে কোনো লাভ নেই। কেন স্যার এমজি কে করে কেন লাভ নেই? কারণ ও যখন ঘুরছে ও কিন্তু একে, ও যে একে বেস করে মানে রাস্তার নিচুকে বেস করে ঘুরছে এরকম নয়, ও রাস্তাটাতে ঘুরছে, ঠিক আছে? মানে তুমি যদি ভাবো এখানে পাহাড় আছে এবং তুমি এভাবে ঘুরছো, তুমি যদি পাহাড়ের ওই কোণাটাকে বেস করে ঘোরো তাহলে তুমি পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা মারবে। ব্যাপারটা হলো তুমি সার্কেলটা এরকম, তুমি হরাইজন্টাল লেভেলেই সার্কেলটা মারছো, তো তোমার সেন্ট্রিপিটাল ফোর্সটা এই বরাবর চাই। তার মানে আমি যেটা বলতে চাইছি, আমি ছবিটা আরেকবার সাইডে আঁকছি তাহলে আরো ব্যাপারটা যেটা বলতে চাই সেটা ক্লিয়ার হবে। এই গাড়ি এমজি নিচে, থিটা এইদিকে, তোমার নর্মাল রিয়াকশন এইদিকে, তুমি এমজি কে দুটো কম্পোনেন্টে ভাগ করে কোনো লাভ নেই। দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হবে, সেই অ্যাঙ্গেলটা কেন থিটা হবে? এই যে তুমি করো না এটাকে এরকম টেনে এই জায়গাটাকে থিটা, তারই তো ভার্টিক্যালি অপোজিট, তারই তো বিপরীত কোণ। এই যে এইটা এন হলে এই যে এইটা থিটা হলে এটা থিটা না? আমি আবার এই জায়গাটা দেখাচ্ছি না। স্যার আপনি এটাই কেন ভাঙলেন? এই দেখো এটা এন কস থিটা, এটা এন সাইন থিটা। ও কিন্তু এই দিক বরাবরই কিন্তু ওর ফোর্সটা লাগবে, এটাই বুঝতে হবে। ও যে ঘুরবে ওর সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু এই বরাবর লাগছে না, এই বরাবরই লাগছে, কারণ ও রাস্তাটা এই বরাবরই ঘুরছে। এমন নয় ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে আসবে বা ও নিচের দিকে বেস করে ঘুরবে, ওরকম নয়। ও হরাইজন্টাল সার্কেল বা হরাইজন্টাল লেভেলের উপর বেস করে সার্কেল ওই সার্কুলার পাথটা কভার করবে। তো সেই কারণে কিন্তু ওর সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশন এরকম এটাই হবে। তাই জন্য মনে রাখবে কোনো ইনক্লাইন প্লেনে অনেক সময় কনফিউশন থাকে, সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশনটা কিন্তু এরকম যখন ঘুরতে চাইবে, এইটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। তাই জন্য আমরা এমজি কে কম্পোনেন্টে ভাগি না, আমরা এন কে কম্পোনেন্টে ভাগি। তার মানে এই অবজেক্টটার ক্ষেত্রে এই এন সাইন থিটাটাই তোমার সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। যদি বাইরে থেকে ভাবি, যদি ভাবি আমরা গাড়িটার মধ্যে আছি তাহলে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছি, তাহলে এইদিকে যদি অ্যাক্সেলেরেশন কাজ করে তাহলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে। তুমি যেদিক দিয়েই ভাবো, আমি তোমাদের আগের ভিডিওতে অলরেডি শিখিয়ে দিয়েছি যে তুমি যদি বাইরে থেকে ভাবো তাহলে তোমাকে ভাবতে হবে এই সেন্টারের দিকে ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, তাই জন্য ঘুরতে পারছে। তুমি গাড়িতে আছো ভাবলে তুমি সিউডো ফোর্স লাগাও সেন্ট্রিফিউগাল, তো তখন মনে হবে এরা দুজন দুজনকে ব্যালেন্স করছে। যাই হোক, তো আমাদের হলো তার মানে এন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, আর এন কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি। দুটোকে ভাগ করে দাও, 1 আর এটা 2, তাহলে এন কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। দেখো আবার ওই সাইকেলের মতোই অ্যান্সারটা আসবে, ভি স্কোয়ার বাই আর জি। তার মানে বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর জি ট্যান থিটা। তার মানে বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার আর জি ট্যান থিটা। তার মানে যদি এই স্পিডটা ওর থাকে তাহলে ও যেখানে আছে একদম যে পজিশনে, রাস্তার যে পজিশনে আছে সেই পজিশন থেকেই ও ঘুরতে পারবে, মানে লেন চেঞ্জ হবে না। ইফ স্পিড রিমেন্স রুট ওভার আর জি ট্যান থিটা লেন উইল নট চেঞ্জ, মানে যে লেনে আছে সেই লেন দিয়েই ঘুরতে পারবে। রাস্তায় দেখবে লেন ভাগ করা থাকে ওই সাদা সাদা ওই জেব্রা লাইনের মতো ওই ক্রসিং গুলো দিয়ে, তো ও যে লেনে আছে সেই লেনেই ঘুরতে পারবে। বাট ইফ ভি বেড়ে যায় রুট ওভার আর জি ট্যান থিটা। আচ্ছা, আমরা এই ব্যাংকিং অফ রোডসের এই পার্টটায় পড়ছি কিন্তু রাস্তাটা স্মুথ, তো আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে কোনো ফ্রিকশন নেই, এই ধরে আমরা পড়ছি। তো ভি যদি গ্রেটার দ্যান রুট ওভার আর জি ট্যান থিটা হয় তখন কি হবে? ওর স্পিড বেশি, তার মানে ওর সেন্ট্রিফিউগাল ফোর্সের জোরটা বেশি, তার মানে কি হবে? বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা চেষ্টা করবে, তো এটা হবে স্কিড আউটওয়ার্ডস। এই কনসেপ্টগুলো মাথায় রাখবে যে এইটা হলে একই লেনে গাড়ি ঘোরাতে পারবে, এর থেকে বেশি হয়ে গেলে স্কিড আউটওয়ার্ডস। আর সিমিলারলি যদি ভেতরের দিকে হয় ভি লেস দ্যান রুট ওভার আর জি ট্যান থিটা, তখন কি লিখবো? স্কিড ইনওয়ার্ডস। তখনও ভেতরের দিকে এরকম হড়কে আসবে বা ভেতরের দিকে এরকম সরে আসবে, ঠিক আছে? তো তোমার স্পিডটা এটা থাকলে তুমি একই লেনে ঘুরতে পারবে, বেশি হলে তুমি বাইরের দিকে ছিটকে যাবে, কম হলে তুমি ভেতরের দিকে ছিটকে যাবে। তো এইটা হলো সিনারিও, আর একই লেনে থাকতে চাইলে এটা। ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে রাস্তা যখন বেঁকে যাচ্ছে তখন কিন্তু আমার ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সটা এই বরাবর কাজ করছে নাকি
এই বরাবর। এবার তুমি বলো এইটা কি বাস্তব লাইফে সম্ভব? এই ব্যাংকিং অফ রোডসে আমি যেটা বলেছি স্মুথ, অবভিয়াসলি স্মুথ কোনোদিনই সম্ভব নয়। তো অবভিয়াসলি রাস্তা ব্যাংকিংও থাকে আবার ফ্রিকশনও থাকে, মানে আমরা এর আগে ফ্রিকশনটা বললাম, এবার ব্যাংকিংটা বললাম, এবার দুটোকে মিলিয়ে দেবো যে ব্যাংকিং অফ রোডস উইথ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, তাহলে এই জায়গাটা আমি মুছে দিই। এবার আমাকে ফ্রিকশনকে কাজে নিয়ে আসতে হবে। অনেকটাই জিনিস সেম থাকবে অলমোস্ট, কিছু জায়গায় সামান্য একটা কনসেপ্ট ঢুকবে, ওই কনসেপ্টটার জন্যই বোঝা, মানে এখানে আলাদা করে আমার কোনো ডেরিভেশন করানোর নেই, কনসেপ্টটা বোঝানো। এবার ফ্রিকশনটা কি করে এখানে কাজ করছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, রাফ, এটা নাম্বার দিয়ে দিই 3। ব্যাংকিং অফ রোডস রাফ মানে ফ্রিকশন আছে। তার মানে এবার স্যার কি হবে, কিছুই না বাবা, দেখো এই থিটা, এই এমজি, এই এন, এই থিটা, এদিকে এন কস থিটা, এদিকে এন সাইন থিটা। তাহলে এন কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি আমরা জানি, আর এন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর। আমি ধরছি আমি বাইরে থেকে বিচার করছি, এবার আমি তাই আর ওই ফ্রেমে নেই, তাই জন্য আমি এটা লাগাইনি, আমি ধরছি আমি বাইরে থেকে বিচার করছি। এবার কেউ যদি ভাবে স্যার এই বাইরে থেকে বিচার করা, ভেতর থেকে বিচার করা, এই জিনিসটা বোঝার জন্য যে আমি কেন একবার এদিকে লাগাচ্ছি, কেন একবার আমি এটা লাগাচ্ছি না, মানে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সটা, সেটা কিন্তু পুরোটাই পার্সপেক্টিভ। তুমি যেভাবেই করো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যেভাবেই করো তোমার অ্যান্সার সেমই আসবে। সেটা ভালো করে বোঝার জন্য আমাদের আগের ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো এন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর, তো এটাকে এবার আমাকে করতে হবে। আর এন কস থিটা ইজ ইকুয়ালস টু এম, যেটা আমি বাইরে থেকে ভাবছি, তো আমি বুঝতে পারছি যে ও ঘুরছে, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটাই ওকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। দুটোকে ভাগ করে দিলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এক্ষুনি দেখলাম আমরা, তো আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার আর জি ট্যান থিটা। তাহলে এখানেও সেম লেনে থাকবে। এবার এখানে রাফ, ইফ ভালো করে বুঝবে, নো ফ্রিকশন ইজ হ্যাপেনিং, এখনো কোনো ফ্রিকশন কাজ কিন্তু করছে না, কারণ একই লেনে ঘুরছে, অসুবিধা নেই। এবার ইফ ভি গ্রেটার দেন রুট ওভার আর জি ট্যান থিটা, যদি ভি এর ভ্যালু এর থেকে বেশি হয়, তাহলে আমরা জানি ও কোন দিকে স্কিড করবে, বাইরের দিকে, তাহলে স্কিড আউটওয়ার্ড। স্যার এত অবধি তো একটু আগেই লেখালেন, হ্যাঁ এবার নতুন পার্টটা আসবে। ও যদি স্কিড আউটওয়ার্ডস হয়ে যায়, তখন কে খেলায় আসবে? ফ্রিকশন। ও যখনই বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে, তখন ওকে বাঁচানোর জন্য কে আসবে? ফ্রিকশন। ফ্রিকশন কোন দিয়ে কাজ করবে? এই বরাবর, একদম ফ্রিকশন রাস্তা বরাবর, মানে এইখানে আঁকলে এই বরাবর আঁকতে পারি। স্যার দুটো না, মানে ব্যাপারটা এরকম, আমি প্যারালাল লিখেছি, ভেক্টর হিসাবে আঁকছি, তো এইদিকে ফ্রিকশনটা কাজ করবে, ফ্রিকশন ওকে ব্যালেন্স করার চেষ্টা করবে, সে ওকে বাঁচানোর চেষ্টা করবে। তার মানে ফ্রিকশন উইল অ্যাক্ট ইনওয়ার্ডস, তার মানে তুমি আগেই বলতে পারো না ফ্রিকশন কোন দিয়ে কাজ করবে। তোমাকে দেখতে হবে তোমার যেটা দিয়ে দিয়েছে, তোমাকে আগে রুট ওভার আর জি ট্যান থিটার স্পিডটা বার করতে হবে। এবার দেখতে হবে তোমায় যে স্পিডটা বলেছে ওটা কি রুট ওভার আর জি ট্যান থিটার যে স্পিডটা তার থেকে বেশি, তাহলে ফ্রিকশন ভেতরে কাজ করবে। স্যার ভেতরে কাজ করলে কি হবে? ভেতরে কাজ করলে তুমি ভেতরে ফ্রিকশন লাগাবে, ভেতরে কাজ করে তুমি ভেতরে ফ্রিকশনের ভ্যালু বার করবে, ঠিক আছে? আর যদি ভি লেস দেন রুট ওভার আর জি ট্যান থিটা হয়, তাহলে ও নিজেই ভেতরে চলে আসতে চাইবে, তার মানে তখন স্কিড ইনওয়ার্ডস, আর তখন ফ্রিকশন কোন দিকে কাজ করবে? বাইরের দিকে, কারণ ও তখন ভেতরের দিকে আসে যাবে, তখন ফ্রিকশন ওকে বাইরের দিকে, মানে বাইরের দিকে ইয়ে করবে। ফ্রিকশন যে কোনো রিলেটিভ মোশনকে অপোজ করে, দুটো সারফেসের মধ্যে কোনো भी রিলেটিভ মোশন হলে ফ্রিকশন ওকে অপোজ করার চেষ্টা করবে সব সময়। তো ফ্রিকশন উইল অ্যাক্ট আউটওয়ার্ডস, বাইরের দিকে, মানে কিরকম দেখতে হবে তখন? এই দিকে। তোমরা কিন্তু আলাদা ছবিতে এঁকো, একটা ছবিতে এটা এঁকো আর একটা ছবিতে, আচ্ছা আমি করে দিই বাবা, কি আবার দেখবো এটাকেই বলছে স্যার তো দুটোতেই শিখিয়েছিল। এই যে এই এম জি থিটা, এই এন তার থিটা, তাহলে এটা এন কস থিটা, এদিকে এন সাইন থিটা। এবার যদি স্পিডটা কমিয়ে নি, তখন ও ভেতরের দিকে আসতে হবে, তখন ফ্রিকশন কোন দিয়ে কাজ করবে? এই দিকে, এই বরাবর, মানে এইখানে আঁকলে এই বরাবর ফ্রিকশন কাজ করবে, এবং সেই অনুযায়ী আমার ভ্যালু সব বার করতে হবে। তবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বলে দিই, যে এইখানে কিন্তু তোমার এই যে ফ্রিকশনের ভ্যালুটা, এইখানে কিন্তু ফ্রিকশন মানে এই অবস্থায়
ফ্রিকশন কিন্তু এখনো নট ইকুয়ালস টু মিউ এন। স্যার মানে বুঝলাম না, ফ্রিকশন তো মিউ এনই আপনি শিখে এসেছেন। হ্যাঁ মিউ এন আমি অবশ্যই শিখেছি, কিন্তু ওটা মনে করো না লিমিটিং ফ্রিকশন, ম্যাক্সিমাম ফ্রিকশন কত আছে সেটা বোঝার জন্য। ও কি শুরুতেই ম্যাক্সিমামে চলে যাবে নাকি? ওরকম তো নয়, শুরুতেই তো ম্যাক্সিমামে যাবে না, ভালো করে বোঝো কনসেপ্টটা। ও হালকা হালকা ওর স্পিডটা হালকা বেড়েছে, তো হালকা হালকা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো ফ্রিকশনকে আগেই যেতে দেবে? ফ্রিকশন তো আগে যেতে দেবে না, ফ্রিকশন আগে ওটাকে আটকানোর চেষ্টা করবে। আর শুরুতেই কি ম্যাক্সিমাম চলে যায় নাকি ফ্রিকশন? যখন বাইরের দিকের ফোর্সটাও বাড়তে থাকে তখন ফ্রিকশনও বাড়তে বাড়তে একটা লিমিটিং পয়েন্টে পৌঁছায়। তো তুমি ফ্রিকশন ইকুয়ালস টু কিন্তু মিউ এন জাস্ট নর্মালি করার জন্য বসাবে না। স্যার কখন বসাবো তাহলে? বলে দেবো পুরো জিনিসটা ক্লিয়ার করে বলে দেবো কখন মিউ এন বসাবে। এই ক্ষেত্রে তুমি নর্মাল এদিকে ফ্রিকশন রেখে তুমি নর্মাল তার কম্পোনেন্ট বার করে করবে। আমি দেখাচ্ছি এরকম একটা অঙ্ক, আপাতত জিনিসটা বুঝতে পেরেছো কোন দিকে ফ্রিকশন কাজ করবে, এটাই আমার দরকার। এবার যখন এই অঙ্কটা দেখাবো বুঝতে পারবে যে কিভাবে জিনিসটা আমাদের কাজ করছে। তার মানে শুধু এটা মাথায় রাখবে, আমাকে ফার্স্ট স্টেপ কি, √r g tan θ বার করো, হয়ে গেল বার করো। এবার তুমি চেক করো তোমার স্পিডটা √r g tan θ থেকে বেশি কিনা। বেশি, ফ্রিকশন ভেতরের দিকে, এই অনুযায়ী ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে। কম, ফ্রিকশন বাইরের দিকে, এই অনুযায়ী ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে। তারপর কি করতে হবে, এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখবো। ফ্রিকশন কোন দিকে কাজ করবে এটা বুঝতে পেরেছো, ফ্রিকশন কোথায় অপোজ করবে এটা বুঝতে পেরেছো। এটাই আমার লাগে যে ব্যাংকিং অফ রোডস এর রাফ সারফেসের মেন কনসেপ্টটাই এটা, যে ফ্রিকশন কোন দিকে কাজ করে, এবং সেটার জন্য √r g tan θ কে আমাকে দেখতে হয়। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নাও। এবার আমরা অঙ্ক দেখবো। স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটায় বলেছে টার্ন অফ রেডিয়াস 50 মিটার হ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং ইকুয়াল টু 30 ডিগ্রি। অ্যাট হোয়াট স্পিড এ ভেহিকেল শুড গো অন দিস রোড সো দ্যাট ফ্রিকশন ইজ নট ইউজড। ফ্রিকশন ইউজ হবে না, ফ্রিকশন কিন্তু √r g tan θ উপরে গেলে বা তার থেকে কমে গেলে তখন ইউজ হয়। তার মানে আমাকে কিন্তু এখানে বার করতে হবে v ইকুয়ালস টু √r g tan θ। তার মানে বুঝতে হবে যে আমাকে এটাই বলেছে, কারণ এর থেকে বেশি গেলে ফ্রিকশনটা কি হচ্ছিল, ইনওয়ার্ডস লাগছিল, এর থেকে কম হলে ফ্রিকশনটা কি হচ্ছিল, আউটওয়ার্ডস লাগছিল। তো আমাকে একদম আমাকে বলেছে যাতে ফ্রিকশন না লাগে, তো ভালোই হয়েছে। তাহলে এটা 50, এটা 10 ইন্টু tan 30, তো এটা হলো √r 500, tan 30 মানে আবার √3 মিটার পার সেকেন্ড, মানে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো, একদম সিম্পল। তোমাকে √r g tan θ বসাতে হলো, ফ্রিকশন কিন্তু এর থেকে বেশি বা কম হলে লাগলো। ঠিক আছে, এবার আমরা এরকম আরেকটা অঙ্ক দেখবো। স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটায় বলেছে টার্ন অফ রেডিয়াস 20 মিটার ইজ ব্যাঙ্কড ফর দ্য ভেহিকেল অফ মাস 200 কেজি। তো 200 কেজি মাসের জন্য একটা রেডিয়াস 20 মিটারের টার্ন আছে, আর বলেছে গোয়িং অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ডে চলছে। ফাইন্ড দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন এ ভেহিকেল ইফ ইট মুভস উইথ এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্নটা ভালো করে পড়ো। তোমায় বলেছে গাড়িটা 10 মিটার পার সেকেন্ডে চলছে, 20 মিটার রেডিয়াসের টার্ন, আর গাড়িটার মাস 200 কেজি, এইগুলো বলে দিয়েছে। তোমায় কিন্তু দেখো অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং বলে দেয়নি, রাস্তাটাকে কতটা দেখানো হয়েছে। তাহলে ওটা তোমায় বার করতে হবে, যে মানে 10 মিটার পার সেকেন্ডও ভালোভাবে চলতে পারে, মানে একই লেনে। তার মানে আমরা জানি tan θ ইজ ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। ঠিক আছে, v স্কয়ার কত, 10 ইন্টু 10, r কত 20, আর g কত 10, তাহলে tan θ হলো হাফ। ঠিক আছে, তার মানে ইনক্লাইন প্লেনটা কিরকম দেখতে, tan θ হাফ মানে এটা 1 এটা 2। ক্লিয়ার, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। এবার এবার বলেছে যখন গাড়ির স্পিড 5 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড, অ্যাজ ইন দ্যাট ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট স্লিপিং। স্বাভাবিক, ও 10 মিটার পার সেকেন্ডে ঠিকভাবে চলতে পারে, 5 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে মানে কি, তো আমি 5 মিটার পার সেকেন্ডের কেসটা নিয়ে করছি। তোমার দুটো কেসই বার করতে বলেছে, 5 মিটার পার সেকেন্ডের জন্য আর 15 মিটার পার সেকেন্ডের জন্য। কি বার করতে বলেছে, কত ফ্রিকশনের উপর কাজ করবে। স্যার ফ্রিকশন কেন কাজ করবে, 10 মিটার পার সেকেন্ডও ঠিকভাবে ঘুরছিল, 5 হয়ে গেছে মানে ওর স্পিড কমে গেছে, মানে ভেতরের দিকে ঢুকতে চাইবে, ফ্রিকশন কি করবে, বাইরের দিকে কাজ করবে। কতটা কাজ করবে ওটা বার করতে বলেছে। একইভাবে 15 মিটার পার সেকেন্ড মানে বাইরের দিকে ছিটকে যাচ্ছিল, ফ্রিকশন ভেতরের দিকে কাজ করবে। তো এই যে আমি গ্রেটার দ্যান √r g tan θ লেস দ্যান √r g tan θ, মানে লেস দ্যান √r g tan θ দিয়েছিলাম, ওটার অ্যাপ্লিকেশন কিন্তু এই অঙ্কটা আমরা দেখবো। তাহলে আগে 5 মিটার পার সেকেন্ডের জন্য ভাবি, তো কি হবে, আমরা বুঝতেই পারছি যে ও কত 10-এ চলছে, তার থেকে কমে গেছে, তার মানে ও কি হবে, গাড়ি ভেতর দিকে ঢুকতে চাইবে, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, বাইরের দিকে। তাহলে এখানে লিখে দিই ফ্রিকশন উইল অ্যাক্ট আউটওয়ার্ডস। তাহলে যদি আমি আঁকি, তাহলে mg এইদিকে, এইদিকে n, যেভাবে আমি এঁকেছি
একটু আগেই তোমাদের খাতাটা উল্টে দেখো, n sin থিটা। আচ্ছা ফ্রিকশন কোন দিকে কাজ করবে আগে বোঝো, 5 মিটার পার সেকেন্ড, মানে গাড়ির স্পিড কমে আছে, তার মানে ভেতরের দিকে ঢুকে চাইবে, তাহলে ফ্রিকশন বাইরের দিকে কাজ করবে। ফ্রিকশন মিলে একটা আউটওয়ার্ডস লেখাও আছে, তো ফ্রিকশন এই দিকে, ফ্রিকশন এই দিকে। এবার এটার থেকে আমি এভাবে আঁকি, একই হলো প্যারালাল, তো এটা আর দেওয়ার দরকার নেই। এবার দেখো তো এদিকে কাজ করছে ফ্রিকশনটা, তাহলে এবার আমাকে দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে। এইটা থিটা হলে দেখো এটাও থিটা হবে, কেন স্যার? এরা দুজন প্যারালাল লাইন, ঠিক আছে? এই অ্যাঙ্গেল দুটো কি হবে? করেসপন্ডিং অ্যাঙ্গেল নেই, এটাও প্যারালাল এটাও প্যারালাল, এই অ্যাঙ্গেলটা থিটা করলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা করবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। তাহলে এর সাথে ফ্রিকশন থিটা করছে, তার মানে এইদিকে কত ফ্রিকশনের কত কি কম্পোনেন্ট কাজ করছে? এফ কস থিটা, আর এইদিকে কত কাজ করছে? এফ সাইন থিটা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এরা দুজন মিলে কি হবে? গাড়িটাকে ঘোরাবে। তুমি ধরে নাও তুমি গাড়ির মধ্যে আছো, ভাবা সুবিধা, তুমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছো, তুমি ঘুরছো, তোমার উপর সেন্ট্রিপিটাল অ্যাকশন এদিকে কাজ করছে, কিন্তু তুমি নন ইনার্শিয়ালে আছো, তাহলে কি ফোর্স লাগবে? সিউডো ফোর্স বাইরের দিকে, mv স্কয়ার বাই r, তার মানে এগুলো ব্যালেন্স হবে। তার মানে n sin থিটা ইজ ইকুয়ালস টু mv স্কয়ার বাই r প্লাস f cos থিটা, ঠিক আছে? আর n cos থিটা প্লাস f sin থিটা ইজ ইকুয়ালস টু mg, ঠিক আছে? এবার ভ্যালুগুলো বসাও, দেখো tan থিটা হাফ, তো আমরা জানি যে এইটা 1 এটা 2, এটা কত হবে বুঝতেই পারছো, √5 পাইথাগোরাস থিওরেম। তাহলে আমি এখানে লিখতে পারি যে f cos থিটা থেকে এইদিকে নিয়ে আসি, এটা ইকুয়েশন 1, তো ইকুয়েশন 1টাকে আমি আরেকবার রিরাইট করতে পারি, cos থিটা মানে 2√5, তাই তো 2n বাই √5 f sin থিটা, তার মানে f বাই √5 ইজ ইকুয়ালস টু mg। m এর ভ্যালু কত? 200 আর g মানে 10, তার মানে 2000। দিস ইজ দ্য থার্ড ইকুয়েশন। আমি এক থেকে ভ্যালুগুলো বসিয়ে দিলাম যেগুলো জানি। তেমন সেকেন্ড ইকুয়েশনটাকে আমি কিভাবে রিরাইট করতে পারি? f cos থিটা না এদিকে নিয়ে আসলাম, তাহলে n sin থিটা, তো তার মানে n বাই √5 মাইনাস 2f বাই √5 ইজ ইকুয়ালস টু mv স্কয়ার বাই r। m কত বলেছে? m বলেছে 200, v স্কয়ার, v কত দিয়েছে আমাকে? 5 মিটার পার সেকেন্ড, মানে 25 বাই 20 রেডিয়াস 4। আমি আশা রাখি তোমরা 3 আর 4 সলভ করতে পারবে। এখানে কিন্তু আমি আগেই বলেছি ফ্রিকশন কিন্তু মিউ এন এর সমান নয়, ফ্রিকশন ইজ নট ইকুয়ালস টু মিউ এন, এটা যেন মাথায় থাকে। ফ্রিকশন কিন্তু মিউ এন এর সমান নয়, কারণ আমি তো জানি না যে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে এরকম তো না যে ফ্রিকশন শুরুতেই ম্যাক্সিমাম হয়ে যাবে, যেটা আমি তোমাদের এই অঙ্কটা করার সময় বললাম যে ফ্রিকশন কি শুরুতে ম্যাক্সিমাম হয়? ফ্রিকশন তো শুরুতে ম্যাক্সিমাম হয় না, ও তো যতটা দরকার ততটাই দেবে, যাতে ওকে ওই জায়গাতে ওই লেনে আটকে রেখে ঘোরাতে পারে, তাই না? তো সেই কারণে ফ্রিকশন আমরা মিউ এন বসাবো না, আমরা এখান থেকে ক্যালকুলেট করব, এখান থেকে আমরা এন আর এফটা ক্যালকুলেট করে কিন্তু পেয়ে যাবো এবং আমার অ্যান্সার চলে আসবে। কনসেপ্টটা বোঝা গেছে কি করে করলাম? যখন তুমি 15 মিটার পার সেকেন্ডের কেসটা করবে, আলাদা কি করবে? স্যার আলাদা এটাই হবে যে ফ্রিকশন আপনি এদিকে বসিয়েছেন, আমি এইদিকে বসাবো, ব্যাস, আর কিছু আলাদা নেই, সেই যে কম্পোনেন্টগুলো আলাদা হবে। ক্লিয়ার হয়েছে? মানে আমি যদি এটা আঁকিও এই সাইডে, এই এমজি, ঠিক আছে, আমি এটা বড় করে এঁকে দিচ্ছি বরঞ্চ, বাট এই জিনিসটা তো বুঝতে পেরেছো, এই জিনিসটার কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে। তার মানে এই ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু আরজি ট্যান থিটাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ওখান থেকে বুঝতে হবে বাড়ছে না কমছে, এবং সেই অনুযায়ী আমাকে ফ্রিকশনের ভ্যালুটা মানে ফ্রিকশনের ডিরেকশনটা বুঝে আমাকে ডায়াগ্রাম এঁকে ইকুয়েশন বানাতে হবে। ক্লিয়ার হয়েছে? জিনিসটা বুঝতে পেরেছো? আমি এটা মুছে দিচ্ছি এবার 50, কারণ এটা সলভ তোমরা করে নিও, ওটাতে আমি আর এমনি ভিডিও লেন্থটা বড় হয়ে গেছে, তো মেন জিনিসটা আমরা দেখি আর কি, ঠিক আছে? তো এটা মুছে দিলাম, তোমাদেরকে ওটার আমি একটা মানে ছবিটা যাতে তোমাদের কনফিউজ না থাকো। তো যদি 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ফ্রিকশন আমরা বুঝতেই পারছি বাইরের দিকে ছিটকে যেতে চাইবে, উইল অ্যাক্ট ইনওয়ার্ডস। তার মানে mg থিটা n থিটা n cos থিটা n sin থিটা mv স্কয়ার বাই r এই দিকে
ও ছিটকে যেতে চাচ্ছে বাইরের দিকে, কারণ 15টা 10-এর থেকে বেশি, স্বাভাবিক। তো ফ্রিকশন লাগবে এই দিকে, ঠিক আছে। তো এই দিকে ফ্রিকশন লাগলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, ঠিক আছে। কারণ দেখো এই যে এরা দুজন সমান্তরাল প্যারালাল, এই মাঝের লাইন, তাহলে এটা থিটা মানে এটাও থিটা, অল্টারনেট ইন্টেরিয়ার, একান্তর কোণ, তার মানে এইদিকে কাজ করবে এফ কস থিটা আর নিচে কাজ করবে এফ সাইন থিটা। তাহলে কি লিখবো, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা ইজ ইকালস টু এম ভি স্কোয়ার বাই আর, এরা দুজন মিলে প্রোভাইড করছে। আর এন কস থিটা ইজ ইকালস টু এফ সাইন থিটা প্লাস এম জি। তাই ভ্যালুগুলো বসালে এন বাই রুট 5 প্লাস 2f বাই রুট 5 ইজ ইকালস টু 200 ইন্টু 10 স্কোয়ার, কত 15 স্কোয়ার বাই 20। এটা একটা ইকুয়েশন। আর এফ সাইন থিটাকে এদিকে নিয়ে নাও, তো 2n বাই রুট 5 মাইনাস এফ বাই রুট 5 ইজ ইকালস টু 2000। দুটোকে সলভ করবে, এই 15 মিটার পার সেকেন্ডের ক্ষেত্রেও এনআরএফ পেয়ে যাবে। তোমাকে ফ্রিকশনটা বার করতে বলেছে। তো এভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা করবে। আগে দেখে নেবে ওর ওই স্পিডটা কত, যে স্পিডটা নর্মাল লেনে ঘুরতে পারবে। এবার ওর থেকে বেশি না কম, বেশি হলে ফ্রিকশন ভেতরের দিকে সে অনুযায়ী ছবি, কম হলে ফ্রিকশন বাইরের দিকে সে অনুযায়ী ছবি, দুটোই দিয়ে দিয়েছি। আর এই দুই ক্ষেত্রে উভয়তেই এফকে কিন্তু মিউএন বসাবে না, তুমি নর্মাল ইকুয়েশন ভেবে সলভ করবে। এবার আমি বোঝাবো কখন তোমাকে এফটা মিউএন বুঝতে হবে যে মিউএন বসাতে হবে। এফ মিউএন তখনই হবে যখন তোমার একটা ম্যাক্সিমাম কেসে চলে যাচ্ছ। তুমি যখন ম্যাক্সিমাম বা মিনিমাম কেসে চলে যাচ্ছ তখনই তোমার কিন্তু শুধুমাত্র মিউএন হবে, আদারওয়াইজ তোমার মিউএন কোনো কাজে লাগবে না, ঠিক আছে। আদারওয়াইজ ফ্রিকশন ততটাই দেবে যতটা ওর দরকার ওখানে রাখার জন্য, ওটা মিউএন নয়, ওটা ফ্রিকশনের ভ্যালুটা চেঞ্জ হয়, ওটা আমাকে এখান থেকে বার করতে হচ্ছে যে এই সার্টেন স্পিডের জন্য কতটা লাগছে, এই সার্টেন স্পিডের জন্য কতটা লাগছে, ঠিক আছে। তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও। এবার আমরা আমাদের আজকের ভিডিও লাস্ট জিনিসটা দেখবো, সেটা হলো এফ কখন মিউএন হবে, এবং ওটা দিয়ে আমাদের কিন্তু আজকে ভিডিও শেষ হবে, দেখে নাও। তো স্টুডেন্টস এবার এই জিনিসটা ভালো করে দেখো, এই প্রশ্নটা, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। এ টার্ন অফ রেডিয়াস 20 মিটার ইজ ব্যাঙ্কড ফর দ্য ভেহিকেল অফ মাস 200 kg গোয়িং অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। জিনিসগুলো সেমই আছে, কিছু যায় আসে না। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্পিড উইথ হুইচ দ্য কার ক্যান মেক টার্ন সো দ্যাট ইট ডাজ নট মেক অ্যান অ্যাক্সিডেন্ট। এইখানে বুঝতে হবে যে ম্যাক্সিমাম বা মিনিমাম স্পিড, যে ম্যাক্সিমাম কত স্পিড। দেখো আজকে ও যখন স্পিড বাড়াচ্ছে, ভালো করে বোঝো জিনিসটা, ফিজিক্যালি বোঝো, ও যখন স্পিড বাড়াচ্ছে ও বাইরের দিকে যেতে চাইছে, তখন ফ্রিকশন ভেতরের দিকে কাজ করছে, কিন্তু ফ্রিকশনের দ্বারা কাজ করার লিমিট আছে রে বাবা, ফ্রিকশন তো তার বেশি কাজ করতে পারবে না। তাহলে একটা পয়েন্টের পর ফ্রিকশন আটকাতে পারবে না। ইনিশিয়ালি ব্যাংকিং আটকাচ্ছিল, ও স্পিড বাড়িয়ে দিল, ফ্রিকশন আটকাচ্ছে, এবার ফ্রিকশন আর পাচ্ছে না, মানে ম্যাক্সিমাম যে স্পিড অবধিও ঠিকভাবে চলতে পারে, নাহলে একদম বাইরে ছেটকাবে, তখন ফ্রিকশন আর আটকাতে পারবে না, মানে ফ্রিকশন ওকে আর ওই লেনে রাখতে পারবে না, ঠিক আছে। মিনিমামের ক্ষেত্রেও স্পিড কমাচ্ছে, ভেতরের দিকে ঢুকতে চাইছে, ফ্রিকশন আটকাচ্ছে বাইরের দিকে করে, কিন্তু এতটা স্পিড কমিয়ে দিয়েছে ফ্রিকশন ওই দিকে ব্যালেন্স করতে পারছে, তখন ভেতরে ঢুকে গিয়ে মানে ওর রেডিয়াসটা কমেই যাবে। এটাই হলো ব্যাপার, যে তখন ম্যাক্সিমাম স্পিড বা মিনিমাম স্পিডের গল্প আসবে, তখন তোমার এই অঙ্কটার কনসেপ্টটা বুঝতে হবে। তো এখানে আমরা অলরেডি বার করে নিয়েছিলাম যে আমাদের ট্যান থিটাটা কত ছিল, হাফ, ঠিক আছে। তো আমি আগে ভি ম্যাক্সের জন্য বার করি, ভালো করে দেখো। তো এটা থিটা, এই গাড়ি, এই এমজি, এই এন আমরা জানি, একই ছবি, তোমাদের এখন প্র্যাকটিস হয়ে যাওয়া উচিত, এতবার আমি আঁকালাম, যদি তোমরা আঁকো আমার সাথে অবভিয়াসলি। এন সাইন থিটা এইদিকে, এবার ভি ম্যাক্স মানে স্পিড বাড়াচ্ছ বাইরের দিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, উইল অ্যাক্ট ইনওয়ার্ডস, ঠিক আছে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে, এই দিকে, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এটা হয়ে যাচ্ছে এফ কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে এফ সাইন থিটা। এটা দুজন মিলে সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, সেটা এইদিকে, মানে আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি ধরলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাইরের দিকে। তাহলে আমি কি লিখবো, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা, এরা দুজন মিলে দিচ্ছে হলো এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর এখানে এন কস থিটা ইজ ইকালস টু এফ সাইন থিটা প্লাস এম জি, এই বরাবর, ঠিক আছে। এবার ফ্রিকশনটা তুমি যখন বার করবে মাথায় রাখবে, এখানে এবার তুমি এফ কে বসাও, ইন দিস কেস এফ ইজ ইকালস টু মিউ এন, এটা বসাও, কারণ এটা ফ্রিকশনের লিমিটিং ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। এবার বসালাম, বুঝতে পারলে কোথায় বসাবে, তখন ম্যাক্সিমাম মিনিমাম বলবে তখন, আদারওয়াইজ তুমি নর্মাল ইকুয়েশন লিখে ক্যালকুলেট করবে, ঠিক আছে। তো এন সাইন থিটা প্লাস মিউ এন কস থিটা, কারণ তোমার মিউ এর ভ্যালু দেওয়া আছে,
ইজ ইকুয়ালস টু এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখানে এফ সাইন থিটা থাকে, এদিকে নাও, তো এন সাইন থিটা মাইনাস মিউ এন কস থিটা, সরি এন কস থিটা না, এন কস থিটা মাইনাস মিউ এন সাইন থিটা। এটা আমি কিন্তু এই ইকুয়েশনটাকে লিখছি, ইজ ইকুয়ালস টু এম জি। এটা 1, এটা 2, ভাগ করে দাও 1/2। কি হবে দেখো, সবকটা এন আছে, কেটে যাবে। তো সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম কেটে গেল, ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। ভাগ করে দিলাম, তাহলে আমার এখানে ভি ম্যাক্স কত দাঁড়াচ্ছে, আর জিটা কি আছে এদিকে আছে, এদিকে গুণ হয়ে গেল, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এবার দেখো আমরা নর্মালি ট্যান থিটা পাই, তো মানে তোমাকে যখন এই ইনফরমেশনগুলো দিয়ে দেবে যে তোমার গাড়িটা ওই রেডিয়াসে কতটা স্পিডে ঘুরছে, তুমি ট্যান থিটাই পাবে, বা ধরো তোমাকে ট্যান থিটা মানে থিটাই দিয়ে দিল, তো ট্যান থিটাতে পেলে আমাদের পক্ষে সুবিধা। মানে কিন্তু আমার ইকুয়েশনে সাইন কস আছে, স্যার সাইন কস দিয়ে তো করা যেত, হ্যাঁ করা যেত বার করে, কিন্তু একটু ইকুয়েশনটাকে সুবিধা করে দেওয়ার জন্য যদি আমরা সাইন কসগুলোকে ট্যান করে দিতে পারি তাহলে একটু সুবিধা, আমরা ডাইরেক্টলি অ্যান্সারটা বসে দিতে পারবো, নাহলে আবার এদিকে 1 2 √5 করে আবার করতে হবে। করাই যায়, অসুবিধা কিছু নেই, তাও ট্যান থিটা থাকলে কি ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো। তো আমরা ব্যাপারটা কি করতে পারি, আমরা ওপর নিচে cos থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো জাস্ট এটাকে উপরে তুলেছি, কিন্তু এবার আমি এটাকে ট্যান করার জন্য ওপর নিচে cos থিটা দিয়ে ভাগ করে দিলাম, উপরেও নিচেও। তাহলে এবার কি হয়ে গেল, সাইন বাই cos ট্যান থিটা, cos বাই cos 1, তাহলে মিউ, আবার cos বাই cos 1 মাইনাস মিউ ট্যান থিটা। এটা হয়ে গেল ভি ম্যাক্স, এটা স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে ভি ম্যাক্স হলো এই জিনিসটাতে কত হয়ে গেল, রুট। এটা হলো ভি ম্যাক্স এর ফর্মুলা। অনেকেই, এবার আমি তোমাদের বলছি, বোর্ডস এর পার্সপেক্টিভে হোক, নিটের পার্সপেক্টিভে হোক, জয়েন্টের পার্সপেক্টিভে হোক, অনেকেই ফর্মুলাটা মনে রাখে। নিটে তো তুলে তুলে প্রশ্ন এসছে এই ফর্মুলা, মানে ডাইরেক্ট ওই ফর্মুলাটাই দিয়েছে একদম 4টে অপশনের মধ্যে যেটা হবে। ঠিক আছে, যে √r জি ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা হলো ম্যাক্সিমাম স্পিড, যে স্পিডেও গাড়ি চালাতে পারবে, এর থেকে বেশি হলে বেরিয়ে যাবে। এবার তুমি এখানে তোমার আর জি ট্যান থিটার জায়গায় হাফ মিউ এর জায়গায় 0.2 বসাও, তুমি ভি ম্যাক্স পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এটাকে আমাদের সবসময় বলা উচিত, এটা ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু, বা অনেকে লেখে ভি লেস দ্যান ইকুয়ালস টু √r জি ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। তো কনসেপ্টটা বুঝে করলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা। বই থেকে দেখবে সব পড়া এমন ভাবে করেছে, অনেক সময় অনেকে নাও বুঝতে পারো, বুঝতে পারলে তো ভালো বিষয়, বই তো পড়া অবভিয়াসলি দরকার। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ম্যাক্সিমামের জন্য। স্যার মিনিমামও দিয়েছে, মিনিমামের কোনো ব্যাপারই নেই, চাপই নেই, তখন ফ্রিকশনটা এইদিকে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি মিনিমামের ক্ষেত্রে কি হয়, একটু বুদ্ধি থাকলেই বুঝতে পারবে। তোমার এই প্লাস আর মাইনাসের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। উপরে হবে ট্যান থিটা মাইনাস মিউ, নিচে হবে 1 প্লাস মিউ ট্যান থিটা। এটা হয়ে গেল ভি মিনিমাম, মানে এর থেকে কম স্পিডে গেলে ও ভেতরের দিকে, মানে এর থেকে কম স্পিডে গেলে ফ্রিকশন এই দিকে থেকে আর ব্যালেন্স করতে পারবে না, ভেতরের দিকেই ঢুকে যাবে। তো এটা আমি কিন্তু আর করলাম না, এটা আমি এখান থেকে দেখেই বুঝিয়ে দিলাম। তার মানে তোমরা চাইলে এটাকে মনেও রাখতে পারো, আই উইল সাজেস্ট মনে রাখো, অসুবিধা নেই, কিন্তু কনসেপ্টটা যে আমি কিভাবে ফ্রিকশনটা লাগালাম এবং কি করে করলাম ওই জিনিসটা কিন্তু প্রথম থেকে আমি আস্তে আস্তে বলেছি। ডাইরেক্টলি বইতে যেভাবে করে দেওয়া আছে আমি কিন্তু সেটাতে আসিনি। তো এই জিনিসটাকে, এই প্রসেসটাকে আমি ফ্রিকশনটাকে কখন কোন দিকে লাগাবো এবং সেই অনুযায়ী আমার যে জিনিসটা হচ্ছে সেটা তোমাদের মাথায় রাখা কিন্তু বেশি দরকার। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও। তার মানে তোমরা বুঝতেই পারছো, আমি যদি জায়গাটা একবার মুছে দিই, জায়গাটা মুছে দিচ্ছি আমি আর ভ্যালু বসাচ্ছি না কিছু। তো এইটা হলো আমাদের রেঞ্জ যখন গাড়িটা সেম ইয়েতে থাকবে, মানে ভি কে থাকতে হবে ভি ম্যাক্স এর থেকে ছোট বা সমান, আর ভি মিন, আর দুজনের ভ্যালু কতটা নিচে দেওয়া আছে, কার উইল বি অন দ্য সেম লেন। কেন, ফ্রিকশন কাজ করছে, ফ্রিকশন না কাজ করলে তো এসব আসতোই না, ওর থেকে স্পিড বাড়লেই ছিটকে যেত। ঠিক আছে, তো এই হলো আর কি ব্যাপার।
ঠিক আছে, তো আমাদের ভিডিওটা আজকে এত অবধি। আমাদের অনেকগুলো কনসেপ্টই আমরা দেখে নিলাম। এর পরের পার্টে আমরা আমাদের মোশন ইন ভার্টিক্যাল সার্কেলের উপর কিছু কোয়েশ্চেন্স করব, এবং কোয়েশ্চেন্স মানে ওই টপিকটা বুঝবো। খুব ইম্পর্টেন্ট টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। তো খুব ভালো করে তোমরা আশা করি এই ভিডিওটা দেখতে পারবে নেক্সট ভিডিওটায়। বাট এই ভিডিও রিলেটেড কোনো ভি প্রশ্ন থাকলে, কোনো ভি ডাউট থাকলে, কোয়ারিজ থাকলে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা জানো, সেখানে তোমরা পাঠাতে পারো। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাদের দরকার, যারা বুঝতে পারছে না টপিকটা, যদি তোমাদের মনে হয় যে তোমাদের পক্ষে এটা হেল্পফুল। ঠিক আছে, এবং ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমাদের সাপোর্ট থাকলে আমরাও তোমাদের অনেকদিন পড়াতে পারবো, এবং তোমরা তো 1-2 বছরই পড়বে, পরের জেনারেশনরা এসে আবার পড়তে পারবে আর কি। তোমাদের ভাই বোন, ছেলে মেয়ে সবাই এসে পড়বে। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।